ভয়ঙ্কর। তো সে প্রেম করারও সময় নেই। ট্র্যাকিয়া সামনে থেকে রেন্ট, সাইড থেকে স্টার্নোক্লিডোমাস্টয়েড কাটা, তার মানে কেউ যদি কোনো বড় ট্রমাতে পড়ে সে ডাইরেক্টলি এমস দিল্লিতে চলে কাম যায়। টু এমস দিল্লি। 3টে গুলি পিছন থেকে লেগেছে। আজকে আমার সঙ্গে ডাক্তারি আড্ডায় যে রয়েছে সে আমার কাছে তো খুব স্পেশাল বটেই, এবং আমার মনে হয় এই রাজ্যের কাছেও খুব স্পেশাল। আমার সঙ্গে আজকে রয়েছে ডক্টর দেবময় ঘটক। দেবময় আমার মেডিকেল কলেজের বন্ধু, যদিও এই মুহূর্তে দেবময় ট্রমা সার্জন, যে অলমোস্ট এমস কল্যাণীতে সার্জারি ডিপার্টমেন্ট যারা চালান, যাদের কাঁধে রয়েছে, তার মধ্যে একজন অন্যতম বড় মুখ। এমবিবিএস আমরা একসাথে পড়েছিলাম মেডিকেল কলেজে, তারপরে দেবময়ের জার্নিটা বিশাল, মানে সেই পুরো জার্নিটাই আমরা শুনবো। এবং আমার মনে হয় যে যারা ডাক্তার হবার স্বপ্ন দেখে বা যারা ডাক্তারি সম্পর্কে আগ্রহ রাখেন, প্রত্যেকের জন্য অনেক অনেক রসদ আজকের এই পডকাস্টটাতে থাকবে। দেবময় কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পরে চলে যায় লখনৌতে, এবং লখনৌয়ের কেজিএমইউ থেকে ও এমএস জেনারেল সার্জারি করে। তারপরে ও চলে যায় এমস নিউ দিল্লিতে, মানে আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ হসপিটাল এবং মেডিকেল কলেজ, যেখান থেকে ও সুপার স্পেশালিটি এমসিএস ডিগ্রি করে ট্রমা সার্জন। এবং এত কিছু করার পরে ও কিন্তু সেই ছোটবেলার কথাটা ভুলে যায়নি। ও ফিরে আসে এই পশ্চিমবঙ্গে এমস কল্যাণীতে এই মুহূর্তেও কর্মরত অ্যাজ এ ট্রমা সার্জন। অনেক ধন্যবাদ দেবময় আমাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ অর্ক, থ্যাংক ইউ এই গ্রেসিয়াস ইন্ট্রোডাকশনের জন্য। সত্যি আমরা অনেকদিন পরই হয়তো আমাদের দেখা হচ্ছে। অনেকদিন পরে আমার মনে হয় যে আমরা শেষ সেই ইন্টার্নশিপ 2018 একসাথে ক্যাপ উড়িয়েছিলাম, তারপরে প্রায় 7-8 বছর পরে আমাদের আবার দেখা হচ্ছে। অলমোস্ট 8 বছর হতে চলেছে। আমার এখনো মনে আছে, যদিও পুরোটাতে আমি বলবো যে আমরা তখনও জানতাম, মানে তুই অ্যানাটমিতে ভারতকে রিপ্রেজেন্ট করেছিলিস ফার্স্ট ইয়ারে, এবং তুই সেখান থেকে গোল্ড মেডেল নিয়ে এসেছিলিস পৃথিবীর মঞ্চ থেকে। তখনই আমরা জানতাম যে তুই খুব বড় সার্জন হবি একদিন। তারপরে পুরো তোর মেডিকেল কলেজের জার্নি আমরা দেখেছি, যেখানে তুই বরাবর টপ স্টুডেন্ট থেকেছিস মেডিকেল কলেজের, এবং তার পরবর্তীকালে ইন্টার্নশিপেও আমি দেখেছি যে তুই খুব যত্ন নিয়ে প্রত্যেকটা কাজ করা থেকে শুরু করে তারপরে রাজ্যের বাইরে যাওয়া, এবং সর্বশ্রেষ্ঠ দুটো মেডিকেল কলেজ আমার মনে করি, যে একটা কেজিএমইউ লখনৌ, যেখান থেকে তুই সার্জারি শিখেছিস, এবং তারপরে এমস দিল্লি, বলার অপেক্ষাই রাখে না, যেখান থেকে তুই তোর লাস্ট ডিগ্রি যেটা এমসিএইচ সেটা কমপ্লিট করেছিস। আমার মনে হয় এই জার্নিটা খুবই এক্সাইটিং, সেটা তো আমি আসবই। তবে সবার আগে বল, যেটা আমি জানতে চাই, প্রথম কথা, এখনো তুই কি অতটাই সিরিয়াস এবং রাগী রয়েছিস, নাকি এখন জীবন তোকে তুই এখন একটু কুল, নাকি সার্জন হিসাবে তুই এখনো খুব রাগী? রাগী কি সবসময় হয়তো রাগী নয়, কিন্তু যেই অ্যাসপেক্টগুলো নন নেগোশিয়েবল, পেশেন্ট কেয়ারে যে অ্যাসপেক্টগুলো নন নেগোশিয়েবল, সেগুলো যদি চোখের সামনে দেখি যে কোনোভাবে ঠিকভাবে হচ্ছে না, তো সেখানে রাখতে হয়। বিকজ কারো একটা জীবন ম্যাটার করছে ওই ডিসিশনটার পরে। আর বাকি কিছু প্রফেশনাল কাজকর্মে যে রাগগুলো ছিল, একদম ঠিকভাবে বলেছিস যে লাইফ হ্যাজ মেলোড ডাউন এভরিথিং। ওই তেজ, ওই গরম রক্ত, ইভেনচুয়ালি সামওয়ান হ্যাজ টু সেটেল ডাউন, সেটাই। আদারওয়াইজ হি অর শি উইল নট সার্ভাইভ ইন দ্য লং রান। আমার প্রথমেই মানে শুরুতে যেটা আমার জাস্ট জানার ইচ্ছা, আমার মনে হয় অনেকেই যেটা জানতে চায়, সেটা হচ্ছে ট্রমা সার্জন। তুই একজন ট্রমা সার্জন, তো অ্যাকচুয়ালি একজন ট্রমা সার্জনের কাজটা কি, এবং তুই অ্যাকচুয়ালি মানে এক্স্যাক্টলি ঠিক কোন সার্জারিটা করিস এবং কি করিস এবং কি করতে হয় তোকে? এই ট্রমা সার্জন নামটার উপরে অনেকেই এখনো জানে না যে সত্যি এরা কি করে। এরা যে অনলি শুধু এমার্জেন্সিকেই পোস্টেড থাকে, বাকি কি সার্জারিজ করে। তো যেভাবে আমরা ট্রেন হয়েছি এমসিএস ট্রমা সার্জারি, তো উই আর এ ফিয়ারলেস সার্জন। উই আর এ মানে একটা ছোট কোহর্ট অফ সার্জন যারা এতটাই ফিয়ারলেস। আমরা চেস্টও অপারেট করি, থোরাক্সও অপারেট করি, লাঙে ইঞ্জুরিও অপারেট করি, কার্ডিয়াক ইঞ্জুরিজও অপারেট করি, অ্যাবডোমেনের যে কোনো ইঞ্জুরি অপারেট করি, গ্রেট ভেসেলস, অ্যাওর্টা, আইভিসি ইঞ্জুরিও অপারেট করি, লিভার, এনি সলিড অর্গান ইঞ্জুরিও আমরাই অপারেট করি, পেরিফেরাল ভাস্কুলার ইঞ্জুরি, ডিস্টাল রেডিয়াল আর্টারি, মানে হাত কেটে কেউ চলে এসছে, ইয়েস, ইভেন এর হাতের ইঞ্জুরিজ, ওটাও আমরা অপারেট করি, নার্ভ অ্যান্ড টেন্ডন আমরা অপারেট করি। নট অনলি দ্যাট, ড্যামেজ কন্ট্রোল, ধরো একটা পায়ের এমনই ক্রাস্ট ইঞ্জুরি যেখানে পাটাকে বাঁচানোর জন্য ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন কি অ্যাম্পুটেট করবে না লিম্ব স্যালভেজ করবে, পাটাকে বাঁচাবে। তো তাতে যদি ড্যামেজ কন্ট্রোল অর্থোপেডিক্স করতে হয়, মানে কিছু এক্সটার্নাল পিনস ঢেলে পাটাকে স্টেবল করে সেই ভাস্কুলার সার্জারি করে স্কিনটাকে কভার করার, উই টেক এ ইনফর্ম ডিসিশন অ্যান্ড উই অপারেট অন দ্যাট।
শুধু তাই নয়, আমাদের ফেসে এত সফট বোনস আছে, এত মিড ফেসে এত বোনস আছে, তো এগুলোকে আমরা বলি ম্যাক্সিলোফেসিয়াল ট্রমা। তো ম্যাক্সিলোফেসিয়াল ট্রমাও আমরাই অপারেট করি, বিকজ উই আর ট্রেন্ড ইন দ্যাট। তার মানে আমি তো মনে হচ্ছে যে ট্রমা সার্জন যেটা তুই করছিস সেটা মনে হয় মানে সমস্ত সার্জারি তোকে জানতে হয়। এক্স্যাক্টলি, সমস্ত বডি পার্ট ফ্রম দ্য স্কাল টু দ্য টো। মানে মাথা ফেটে এলেও সেটাও কি তোরা ঠিক Yes, করিস তখন? হ্যাঁ। কিছু আমাদেরই কলিগস, উই আর নট, আমরা এইমস কল্যাণীতে আমরা নিউরো ট্রমা করছি না, কিন্তু আমাদের কিছু এমসিএইচ কলিগস যারা ট্রমা সার্জারিতে ট্রেন হয়ে আছে, যেমন এইমস পাটনা, যেমন এসএমএস জয়পুরে আমাদের কিছু সেখানে colleagues তারাই আছে, করে। তারা নিউরো ট্রমা নিজেরাই মানে সেটা তুইও শিখেছিস। ইয়েস তার মানে অ্যাকচুয়ালি ট্রমা সার্জারি মানে এমার্জেন্সিতে কেউ একজন এলো ইয়েস এবং শরীরের যে কোনো অংশের হ্যাঁ। যদি তখন অপারেশন, হয়তো লিভারটা ফাটিয়ে এসছে, Yes, মাথা ফাটিয়ে এসছে, একদম, হাত ফাটিয়ে এসছে, পা একদম, ফাটিয়ে এসছে, একদম, বা বুকের মধ্যে একটা রড ঢুকে গেছে, একদম, একদম, প্রত্যেকটা Impalement. এ টু জেড মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ চণ্ডী পাঠ সব পর্যন্ত। কটা অপারেশন তোকে করতে হয়। এবং আমার তো মনে হয় লাইফ ইজ ভেরি থ্রিলিং। এক্সট্রিমলি, আর ইউ নেভার নো, আমরা তো মানে সব থেকে বড় যে আমরা এতদিন মেডিকেল লিটারেচার পড়ে আসি যে প্যান্ডোরাস বক্স, শুধু যে অ্যাবডোমেন প্যান্ডোরাস বক্স তা নয়, যে কোনো বডি ক্যাভিটির ইনজুরি প্যান্ডোরাস বক্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। কোনো দুটো ইনজুরি সিমিলার প্যাটার্নে হয় না, এভরি আদার ইনজুরি, সমস্ত আলাদা আলাদা ইনজুরি, আলাদা আলাদা প্যাটার্ন আছে। সেম সাইটের ইনজুরি হয়ে যে সেম অর্গ্যান ইনজুরি হবে, দিস ইজ নট দ্য গেম। আমরা কখনো চেস্ট খুলে ইম্পেলমেন্ট ইনজুরি, স্ট্যাব ইনজুরি, গানশট ইনজুরি, ব্লান্ট অ্যাসল্ট করার পরে দেখি যে আমরা যেই প্যাটার্ন ভেবে চলেছি, কখনো হয়তো লাংসটা পুরো ল্যাসারেট হয়ে আছে, কখনো হয়তো অ্যাজাইগাস ভেন থেকে ব্লিড করছে, কখনো হয়তো রাইট এট্রিয়ামের উপরে ইনজুরি আছে। তো আমাদের সবসময় উই হ্যাভ টু বি কশাস, সবসময় সজাগ থাকতে হবে। আর স্প্লিট সেকেন্ডের মধ্যে আমাদের ডিসিশন নিতে হয় যে এইবারে হিমোস্ট্যাসিস কী করব, এইবারে কীভাবে ব্লাড বন্ধ করব, কীভাবে রিপেয়ার করব, আর কীভাবে পরের প্ল্যানটা করব। তাহলে সেক্ষেত্রে তো তোকে মনে হয় অনেকবার আউট অফ টেক্সট বুকও অনেক কিছু করতে হয়। এক্স্যাক্টলি, বিউটিফুলি সেড। যখন প্যাটার্নসেরই কোনো হিসাব নেই, তার মানে নিশ্চয়ই কোনো প্রি ডিটারমেন্ট ডিসিশনও হতে পারে না। কিউমুলেটিভ যে এত এক্সপিরিয়েন্স আছে, যেগুলো থেকে যে এত ধরনের পেশেন্ট দেখা হয়েছে, এবার সেগুলো থেকেই একটা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, যে আছে এইটা হলে এই করবো, এর সাথে মাথার মধ্যে একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে হচ্ছে যে আমি এই প্ল্যানটা নিয়ে যাব, যদি ধরো না হলো, ইনকেস আমাকে সেকেন্ড প্ল্যানটায় যেতে হবে। আর কেননা আমি যে চাইলেই যে হেল্প নিয়ে নেবো, আই ক্যান কল 3 more surgeons, নট লাইক দ্যাট। তুই আই এম দ্য সুপ্রিম সার্জন অ্যাট দ্যাট টাইম। রাত 3টের সময় অপারেট হচ্ছে, পিপল আর লুকিং আপ টু মি, পুরো টিম আমার দিকে তাকিয়ে আছে। পেশেন্টের কারো একটা মা, বাবা, ভাই, বোন টেবিলের উপর শুয়ে আছে উইথ এ লাইফ থ্রেটনিং ইনজুরি, অ্যান্ড আই এম দ্য লিডার হু হ্যাজ টু টেক দ্যাট ডিসিশন কি এই প্ল্যানটা ফেল হলে নেক্সট প্ল্যান কী করবো, নেক্সট প্ল্যানটা ফেল হলে কী করবো, কাকে কল ফর হেল্প করা যাবে, আদৌ কল ফর হেল্পের জন্য কোনো অপশন আছে নাকি। আর এগুলো সব নিতে হচ্ছে ওই 5 মিনিটের কেওসের মধ্যে, যখন ইডিতে এসেছে, এমার্জেন্সিতে এসেছে পেশেন্ট, এবং সবাই মৃত্যু সজ্জায় অলমোস্ট, যে সিগনিফিক্যান্ট পলিট্রমা যেগুলো আমরা বলি, সিভিয়ার পলিট্রমা, সেগুলো মোর দ্যান 2 বডি সিস্টেম, মানে চেস্টও ইনভলভ হয়ে আছে, অ্যাবডোমেনও ইনভলভ হয়ে আছে, কখনো ভাস্কুলার ইনজুরি হয়ে আছে। তো এই ডিসিশনগুলো ট্রমা সার্জনস আর দ্য বেস্ট পিপল টু অপারেট অন দেম। তো আমি তোর গল্পটা একটু উল্টোভাবে শুনতে চাই। উল্টোভাবে মানে কিরকম? আমি শুরু করতে চাই এইমস দিল্লি থেকে। কারণ আমার মনে হয় যে প্রত্যেকে যারা ডাক্তার হতে চায় তারা চায় কখনো না কখনো একটা এইমস দিল্লির একটা ইনভলভমেন্ট তার মেডিকেল কেরিয়ার লাইফে। সেখানে তুই তোর ডাক্তারি যেটা হাইয়েস্ট ডিগ্রি ভারতবর্ষের, এমসিএইচ, হ্যাঁ, ট্রমা সার্জন, সেইটা তুই করেছিস এইমস দিল্লি থেকে। কত বছরে? 3 বছরের। 3 বছরে 3 বছর তার মানে তুই এইমস দিল্লিতে ছিলিস। এবং তার মানে তুই এইমস দিল্লিতে সব থেকে ক্রিটিক্যাল হ্যাঁ, যেগুলো অ্যাক্সিডেন্ট এবং ভিআইপি পেশেন্ট থেকে শুরু করে বড় বড় কেস, সেগুলো সব এইমস দিল্লিতে যাচ্ছে, ট্রমা সেন্টার, ট্রমা সেন্টারে যাচ্ছে রাত্রিবেলা, সকালবেলা, ভোরবেলা, এবং সেগুলোকে ইরেসপেক্টিভ অফ টাইম। হ্যাঁ, তো আমাকে বল যে এইমস দিল্লিতে যাওয়ার এটা কি তোর কনসাস ডিসিশন? একদম, মানে তুই যেতে চেয়েছিলিস এইমস দিল্লিতে। হ্যাঁ। তো আমাকে তুই এইমস দিল্লির এই 3 বছরের যে জার্নিটা, সেইটা যদি একটু ছোট করে বলিস, তারপরে আমি ইন্ডিভিজুয়ালি এক একটা ঘটনায় আসবো, কিন্তু ওভারঅল যদি বলিস যে এইমস দিল্লিতে তোর 3 বছর কেমন ছিল? কোথাও কোনো গন্তব্যে যাওয়ার আগেই মানুষের প্রথমে এটা থাকে যে আমি এই গন্তব্যটা যাচ্ছি কেন, কোনো তো একটা আইডিয়া থাকবে যে মানুষ চুজ করে এই গন্তব্যটায় যাওয়ার জন্য। ডিউরিং আমার এমএস রেসিডেন্সি উই হ্যাড এ রোটেশন ইন ট্রমা সার্জারি। So I was very fortunate enough. I got one of the SR senior resident যিনি এমসিএইচ এইমস দিল্লি থেকে করে ওখানে এসে জয়েন করেছিলেন, লখনৌতে লখনৌতে এসে জয়েন করেছিলেন।
তো আই ওয়াজ লুকিং ফর সামওয়ান অর সাম গাইডেন্স, কেননা আমার ট্রমা খুব ভালো লাগতো। এই জন্য ভালো লাগতো কেননা যে কোনো বডি ক্যাভিটিতে ইউ ক্যান অপারেট অ্যান্ড ইউর অপরচুনিটিস আর লিমিটলেস ইফ ইউ হ্যাভ স্কিল। আর পেশেন্ট তোমার কাছে সময় মতো পৌঁছেছে, আর সেই হসপিটালে একজন ট্রেন ট্রমা সার্জন আছে আর রিসোর্সেস আছে, হি ক্যান মেক হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স ইন দ্যাট পেশেন্টস লাইফ। সবার প্রথম তো ও পেশেন্টই ছিল না, ও তো বাইরে ঘুরতে গিয়েছিল কারোর সাথে, হঠাৎ করে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়ে চলে এলো। কেন জেনারেল আমাদের কমন পপুলেশনের পেশেন্টদের অসুবিধা কি হয়, অনেক কোমরবিডিটি থাকে, তারা পেশেন্ট, সত্যি করেই তারা পেশেন্ট, কিন্তু ট্রমার পেশেন্টরা যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি যে ওরা পেশেন্টই নয়, ওরা তো ঘুরতে গিয়েছিল, হঠাৎ করে রাস্তায় চোট লেগে গেল, চলে এলো। এবার সে যদি একজন ট্রেন্ড লোক দিয়ে অপারেট হয়, প্রপার রিসোর্সেস এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট হয়, তাহলে তার পক্ষে সার্ভাইভ করার চান্সগুলো অনেক অনেক বেড়ে যায়। তো তখন যখন এমএস রেসিডেন্সিতে দেখলাম যে এরকম একটা ব্রাঞ্চ আছে যেখানে উই ক্যান ফ্লারিশ, উই ক্যান টেক এ ক্রিটিক্যাল ডিসিশন, একটা মোমেন্টের মধ্যে আমরা ডিসিশন নিতে পারবো, আমরা ভালো কাজ করতে পারবো, স্কিলস বাড়াতে পারবো, আর কারো জীবনে আমরা একটা পরিবর্তন আনতে পারবো যেটা শুধু আমাদের স্কিলসের উপর ডিপেন্ড করছে। তো তারপরে তো আই ওয়াজ ডিটারমাইন্ড কে আমাকে এটাই করতে হবে। আমি INISS তারপরে আর দিইনি, বিকজ আই অনলি ওয়ান্টেড টু গেট ট্রমা। আই কুড হ্যাভ গটেন ইনটু এনিথিং ইফ আই হ্যাড ওয়ান্টেড সেই সময়, কিন্তু আমি তারপরে আর ইচ্ছা করেই প্রসিড করিনি, কেননা আমি চাইতাম এরকম একটা ফিল্ড যেখানে ইউ ক্যান এন্টার ইনটু এনি বডি ক্যাভিটি ফিয়ারলেসলি। যখন সবাই প্যানিক করছে তখন দেন হু উইল দে কল ইউ, অ্যান্ড উইথ এ লুক আপ টু ইউ অ্যাট এ গুড ফেথ, okay, now things might be solved now. Wait for few minutes, someone has arrived, things might be solved now. এমন নয় যে এসে গেল সিনেমার মতো সবকিছু ঠিক হয়ে যাবে তুড়ি মেরে, বাট দেয়ার ইজ এ বেটার চান্স অফ সার্ভাইভাল ফর দ্যাট পেশেন্ট। এমস দিল্লিতে মানে অ্যাজ এ মানে কলেজটা তোর কেমন লেগেছে, মানে অ্যাজ এ কলেজ ক্যাম্পাস, মানে সেইটা কেমন? এমস দিল্লির নিজের মেন ক্যাম্পাসটা তো একটা ছোট শহরের মতো, বিরাট বড়, এত বড় ডিপার্টমেন্টগুলো এত দূরে দূরে আছে। নিজে যেদিন প্রথম দিন জয়েনিং এর জন্য যায় মেডিকেলের জন্য, এক গাদা জায়গায় দৌড়াতে হয়। সেখানে এত বড় ক্যাম্পাস যে ওর মধ্যে বিনা অটোতে ইউ ক্যান নট ক্রস, আর আনলেস ইউ হ্যাভ ইউর ওন বাইক, নিজের বাহন ছাড়া তুমি যাতায়াতই করতে পারবে না। দ্যাট ক্যাম্পাস ইজ বিউটিফুল, খুব বড় ক্যাম্পাস, ইট ইজ গ্রিনারিতে ভরা, পুরোনো বিল্ডিংও আছে, নতুন বিল্ডিংও আছে, এক একটা বিল্ডিং এর ডেডিকেটেড টাওয়ার আছে, CN টাওয়ার, কার্ডিও নিউরো টাওয়ার, এভরিথিং ইজ সিস্টেমেটিক দেয়ার। এটা যেটা সব থেকে বড় জিনিস, যেটা দি থিংস আর এভিডেন্স বেসড, থিংস আর প্রোটোকলাইজ, প্রোটোকল মেনে করা হচ্ছে, এভিডেন্স মেনে করা হচ্ছে। নট অনলি কে আমি আমার সিনিয়রের থেকে শিখেছি এরকম হতে বলে আমি এরকম করবো, নো, হোয়াট এভার প্রোটোকল ইজ ফলোড, জন হপকিন্সের একটা লোকও যে ফলো করছে প্রোটোকলটা, সেই প্রোটোকলটা ওখানেও ফলো হচ্ছে। থিংস মাইট বি ডিফারেন্ট, রিসোর্সেস মাইট বি ডিফারেন্ট, যে জিনিসগুলো সাপ্লাই আছে সেগুলো মাইট বি ডিফারেন্ট, বাট দ্য নলেজ it should be on the same at par of your colleagues that are getting trained in outside countries. আমি শুনেছি এমস দিল্লিতে যারা ডাক্তার তারা নাকি অনেক প্রিভিলেজ পায় দিল্লিতে আশেপাশে, এরকম কোনো ব্যাপার আছে? মানে তারা নাকি কোনো, মানে তাদের নাকি সব জায়গায় একটা আলাদা ছাড় থাকে, এরকম কোনো ব্যাপার? এটা তো আমি ফিল করিনি। এবার মানে হয়তো আই কার্ড সাথে থাকলে, ডাক্তারের আই কার্ড সাথে থাকলে নাকি অনেক জায়গায়, মানে অনেক, আমি জানি না কি ধরনের প্রিভিলেজের কথা, কোথাও লাইন দিতে হবে না, বা কোথাও একটু মানে একটা ভিআইপি ব্যাপার আছে নাকি এমস দিল্লির? এটা তো আমি এমন ফিল করিনি, হয়তো এই জন্য ফিল করিনি যে ডিউটি থেকে শেষ হওয়ার সময় পেতাম না তারপরে কোনোদিন বাইরে যাওয়ার। আমার বক্তব্য তো প্রথম রাতটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেদিন তুই অ্যাজ এ ট্রমা সার্জন, মানে MCH, দ্য ডে 1 অ্যাট এমার্জেন্সি, সেই সময় কোভিড শেষ হয়েছে 2021-এর কথা, 2021-এর জুলাই, কোভিড একটা ফেজ চলছে সেই সময় আমাদের চলছে না। তো আমাদের ট্রমা সেন্টার ছিল JPN, জয়প্রকাশ নারায়ণ এপেক্স ট্রমা সেন্টার, সেটা পুরোটাই তখন কোভিড সেন্টারে কনভার্ট হয়ে গিয়েছিল, কিন্তু ট্রমা সার্জারি ডিপার্টমেন্ট একদিনের জন্য বন্ধ হয়নি। আমাদের পুরো এমার্জেন্সি আর পুরো ডিপার্টমেন্ট আমাদের মেন এমসের ওয়ার্ড বিল্ডিংয়ে শিফট হয়ে গিয়েছিল, তার নিচেই আমাদের এমার্জেন্সি চলছিল। সেই এমার্জেন্সি গিয়ে তখন আমি প্রথমবার দেখতে পেলাম যে কীভাবে একটা সিস্টেম রান করছে, কীভাবে পেশেন্ট আসতেই প্রথমে ট্রায়াজ হয়ে যাচ্ছে, কাউকে বলতে হচ্ছে না, ট্রায়াজে পোস্টেড আছে, নার্স আছে, ডক্টর আছে। সিভিয়ার পলিট্রমা প্রথমেই স্ক্রিন হয়ে যাচ্ছে, রেড হলে কেউ একজন বলে আসছে কোড রেড বললে 7 জন লোক পেশেন্টের হেড এন্ডে রিসাসিটেশন বেতে পেশেন্টকে নিয়ে রেডি হয়ে গেল। একজন এমার্জেন্সি ফিজিশিয়ান, একজন ট্রমা সার্জন, একজন টিম লিডার, 2 জন রিসাসিটেশন নার্স, একজন
একজন পোর্টেবল এক্স রে করার জন্য টেকনিশিয়ান আর একজন ট্রমা নার্স কোঅর্ডিনেটর। শুধু কোড রেড বলা হয়েছে। 10 মিনিটের মধ্যে সি স্পাইন সি কলার লেগে গেছে, এয়ারওয়ে অ্যাসেস হয়ে গেছে, চেস্ট ইঞ্জুরিজ অ্যাসেস হয়ে গেছে, বেড সাইড আল্ট্রাসাউন্ড হয়ে ফাস্ট হয়ে গেছে, ফ্রি ফ্লো আছে নাকি, ফ্রি ফ্লুইড আছে নাকি দেখা হয়ে গেল। লং বোনে ফ্র্যাকচার থাকলে স্প্লিন্ট লেগে গেছে, 10 মিনিটের মধ্যে পোর্টেবল এক্স রে হয়ে গেছে। দ্যাট ওয়াজ এ লাইফ অল্টারিং এক্সপিরিয়েন্স ফর মি। কে যদি এইখানে পেশেন্ট না সেভ হতে পারে তাহলে দেয়ার ইজ নো চান্স ফর দিস পেশেন্ট। যে কোনো কর্পোরেট হসপিটালের থেকেও আরো বেটার than that it is a system that is so fine tuned কে একজন ফিজিশিয়ান একজন নার্সেরও যদি কোনো ভুল হয়ে যায়, স্টিল দ্যাট সিস্টেম উইল সেভ দ্যাট পেশেন্ট। কেননা এতগুলো চেকপোস্ট আছে, এতগুলো চেক লিস্ট আছে, একজন কেউ করেনি, সেকেন্ড 5 মিনিটের মধ্যে কেউ কিন্তু এটা ডিটেক্ট করে নেবে যে কেন ওর ফ্লুইডটা চললো না, কেন দুটো হাতে ক্যানুলা কেন হয়নি, স্যাম্পেলগুলো কোথায় আছে, কোথায় ডিলে হলো। সেইখানে একজন টিএনসি ট্রমা নার্স কোঅর্ডিনেটর আছে, হি অর শি ক্যান কমিউনিকেট with n number of department, n number of lab facilities. সাপোজ একটা মেজরলি ইনজিওর্ড পলিট্রমা এলো 80/40 বিপি, ইম্পেলমেন্ট আছে, স্ট্যাব ইঞ্জুরি আছে, আমরা দেখতে পাচ্ছি পেটের ভিতরে ফ্রি ফ্লুইড আছে, তো আমরা ওখানে মেজর হেমারেজ প্রোটোকল আর মেজর ট্রান্সফিউশন প্রোটোকল অ্যাক্টিভেট করতে হতো। তো শুধু আমাদের বলতে হতো অ্যাক্টিভেট এমএইচপি মানে ব্লাড ব্যাংক থেকে ইমিডিয়েটলি চার ব্লাড প্রোডাক্টস উইল বি রিলিজড, will be without cross matching, will be released, O negative O positive will be released, and someone will rush to blood bank, he will rush back within 10 minutes, he will have the first batch of blood, 4 without any donation. মানে আমি পরে একটা জানতে পারলাম there is a term এই ট্রমাতে মেজর রিসাসিটেশনে কি পোরিং, সাপোজ এরকম আমাদের একটা বাক্স আছে যেটার মধ্যে সমস্ত রিসোর্সেস আছে, চৌকোর একটা বাক্স, এবার এর মধ্যে যদি কোনো লিকুইড তরল পদার্থ থাকে বা রিসোর্সেস থাকে, তাহলে সেটার সব থেকে এফেক্টিভ উপায় কি, সবটা বার করা, এরকম ভাবে কোনা দিয়ে ঢেলে দাও, দিয়ে কোনা দিয়ে নড়িয়ে দাও, এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো ইট ইজ কল্ড পোরিং দ্য হসপিটাল ইন। আচ্ছা, তো ইউ পুট অল দ্য রিসোর্সেস ইন, ইউ pour the hospital in the patient and keep everyone stand by. প্রথম দিন তুই এটা দেখে তার কি পুরো স্টান্ড, মানে এরকম দেখিসনি কখনো। 10 মিনিটে একটা কার্ডিয়াক ইম্পেলমেন্ট ইনজুরি ওটি যাচ্ছে, 10 মিনিটে, উইদিন 10 মিনিটস অফ ইডি গেট থেকে আসা 10 মিনিটের মধ্যে সিপিআর হতে হতে সেই পেশেন্টটা ওটিতে, মেজর ওটিতে একটা টিম রেডি আছে, তাকে বলে দেওয়া হয়েছে নন রেসপন্ডার কার্ডিয়াক ইনজুরি, সেট খুলে রেডি আছে, টিম রেডি আছে, পেশেন্ট সিপিআর হতে হতে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে উইদিন 15 মিনিটস দ্য চেস্ট ইজ ওপেন, আর কার্ডিয়াক ইনজুরি রিপেয়ার হচ্ছে, ট্রমা সার্জেন্স রিপেয়ার করছে, পেশেন্ট স্যালভেজ হচ্ছে, আইসিইউতে যাচ্ছে, রিসাসিটেট হচ্ছে, আবার ওটি আসছে, এবং সেটা আমাদের ভারতবর্ষে হচ্ছে। and that is a model trauma center. and আমার ওখান থেকে বেরোনোর পর আমার কেন খারাপ লাগে যে এত বড় একটা দেশ যেখানে এত বেশি ট্রমার লোড আছে, এত বেশি ট্রমার মরবিডিটি আছে, কিন্তু লোকে জানেই না যে ট্রমা কেয়ার কি জিনিস। সবাইকার এরকম একটা মেন্টালিটি হয়ে আছে, আরে তোমাদের আসার আগেও তো ট্রমা চলছিল, তাহলে এখন মানে হোয়াট নিউ আর ইউ পিপল ডুইং। তো এই দ্য সিস্টেম সেভস লাইফস। কেন আমাদের দেশে এখনো দ্য প্রি হসপিটাল সিস্টেম ইজ রুডিমেন্টারি। আজকে বা আমার আর তোমার যদি কালকে রাস্তায় কিছু ইনজুরি হয়ে যায়, একটা অ্যাম্বুলেন্সকে কেউ রাস্তা ছাড়ে না, একটা অ্যাম্বুলেন্সের কোনো সেন্ট্রাল কল নাম্বার নেই, সমস্ত রাজ্যে একটা সেন্ট্রাল কল নাম্বার নেই যেখানে এলে 10 মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবে। অ্যাম্বুলেন্স পৌঁছালো, কিন্তু ক্লাস সি ক্লাস ডি যেখানে কোনো ট্রেন্ড ফিজিশিয়ান নেই, কোনো রিসোর্সেস নেই। তো দিজ আর মেজর ইস্যুস দ্যাট ক্যান বি সলভড। এমন নয় যে রিসোর্সেস নেই, আমাদের রিসোর্সেস আছে, বাট দিজ আর মিস অ্যাপ্রোপ্রিয়েটেড রিসোর্সেস। আর অ্যাওয়ারনেস নেই, সব থেকে বড় কথা। সবাই এমন ভেবে রাখে যে আরে ট্রমা হয়েছে, ওরই ভুল, ও তো আর কিছু হবে না, পেশেন্টের আর কিছু হবে না। দ্যাট ইজ দ্য মতলব worst outlook that you can, ভগবানকে ডাকা এইটুকু বলে ছেড়ে দে। ব্লিড যদি করতেই থাকে, আর একটা ফেমাস লাইন আছে ট্রমাতে যে এভরি ব্লিডিং ইভেন্চুয়ালি স্টপস, মারাই যাবে এক সময়। এক্স্যাক্টলি, আর তো বন্ধ করতে হবে। এক্স্যাক্টলি, এভরি ব্লিডিং ইভেন্চুয়ালি স্টপস। তো ভগবানকে ডাকলেও তো এভরি ব্লিডিং উইল ইভেন্চুয়ালি স্টপ, রক্ত শেষ হয়ে গেলে রক্ত বন্ধ হয়ে যাবে। তো ব্লিড করার পরে এভরি ব্লিডিং উইল এমসিজির কোনো একটা রাতের ঘটনা বা কোনো একটা ঘটনা যেটা তুই নিজের হাতে করেছিস, যেটা তোর মনে আছে এবং যেটা তুই সবার সঙ্গে, মানে যেটা তুই চোখ বন্ধ করলে, যেটার কথা, যে রাতটা এখনো তোর
চোখে ভাসে, যেটা যদি একটু দেয়ার সো মেনি, এতগুলো আছে এর মধ্যে, কিন্তু একটা রাত আমাদের এখনো মনে পড়ে। দেয়ার খুব পিকুলিয়ার একটা পেশেন্ট এসেছিল, দুটো। একটা তো ধরো ব্লান্ট পেলভিক ইনজুরি, এগুলো আমরা অনেক প্রচুর ম্যানেজ করেছি। একটা পিকুলিয়ার পেশেন্ট এসেছিল গানশট ইনজুরি, মানে গুলি গানশট, তিনটে গুলি গুলি খেয়ে এসেছিল। কোথায় লেগেছে গুলিগুলো? তিনটে গুলি পিছন থেকে লেগেছে। হ্যাঁ, আর পিছন থেকে তিনটে ইনজুরি আছে, এন্ট্রি আছে, কিন্তু এক্সিট খুঁজে পাওয়া যাচ্ছে না একটা। এবার মানে এক্সিট গুলিগুলো ঢুকে ভেতরে ভিতরেই আছে কোথাও, এবার ভিতরেই আছে। এবার অবভিয়াসলি আমরা তখন সিটি করিয়েছি। আর ওর কি হচ্ছিল, প্রচন্ড স্পাইনে পেন হচ্ছিল, একটা দিকের পায়ে উইকনেস ছিল, স্পাইনে পেন হচ্ছিল, আর স্পাইনের কাছেই একটা গানশট ইনজুরি ছিল। তো আমরা ভেবেছি হয়তো অবভিয়াস স্পাইনাল ইনজুরি আছে, তার জন্য একটা দিকের মনোপ্লেজিয়া আছে, মনোপ্যারাসিস আছে। তো মিরাকুলাসলি আমরা দেখলাম, সিটি করালাম ওই পেশেন্টটার। সিটি করিয়ে দেখলাম যে দুটো বুলেট তো অবভিয়াসলি দেখতে, একটা বুলেট তো এমন ভার্টিব্রার চারিদিকে যেতে যেতে ছিতরা হয়ে গেছে, দিয়ে রাইট পালমোনারি হাইলাম, যে রক্ত নালীগুলো লাংসের মধ্যে আসে সেটা হাইলাম, সেটাই একদম হার্টের কাছে, একদম ওর কাছে কিছুটা চুড়ো চুড়ো হয়ে ঢুকে আছে। একটা তো এখানে ডিওডিনাম, ফোর্থ পার্ট অফ ডিওডিনামের কাছে আছে, প্রবাবলি এখানে একটা পারফোরেশন আছে। আর একটা আছে রাইট আইলিয়াক ফসাতে, যেটা সিটিতে আমাদের মনে হচ্ছিল। অবভিয়াসলি সেই পেশেন্টটা এক্সপ্লোর হলো। সেই পেশেন্টটা এক্সপ্লোর হওয়ার পর এক্সপ্লোর মানে 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 অপারেশন হলো, অপারেশন পেট কেটে, একটা হ্যাঁ, ম্যাক্সিমালি ইনভেসিভ সার্জারি, মানে পুরো পেট খোলা, পুরো পেট, মানে পুরো নাড়ি ভুঁড়ি দেখা যাচ্ছে, সবকিছু, লিভার দেখা লিভার যাচ্ছে, থেকে শুরু করে ডায়াফ্রামের নিচে থেকে নিচে পেলভিক ডায়াফ্রাম, পুরোটা বিটুইন দ্য টু ডায়াফ্রামস এভরিথিং ইজ ওপেন। তো আমরা প্রথমে তো এক্সপ্লোর করলাম যে এখানে ডিওডিনামের কাছে যেটা, সেটা তো বেরিয়ে গেল, পারফোরেশন ছিল, ওটা বার করে দেওয়া হলো, কিন্তু ডিওডিনাম ফুটো হয়ে গেছে, ডিওডিনাম ফুটো ছিল, ওটা রিপেয়ার করা হলো। ঠিক আছে, দ্যাট ইজ হতেই পারে, খুব কমন, বাউল ইনজুরি ইজ ভেরি কমন। সেকেন্ডারি একটা এখানে যে এন্ট্রি সাইডটা ছিল, সেখানে একদম চুড়ো চুড়ো হয়ে গিয়েছিল, তো ওখানে কিছু বার করার মতো ইভেন্চুয়ালি কিছু ছিল না, কেননা নট এভরি ফরেন বডি সব কিছু মেটাল দেখতে পেলে যে বার করতে হবে এমন মানে নেই। থার্ড যে মেটাল ফরেন বডিটা, আমরা ভেবেছিলাম যে কমন আইলিয়া কাটারির উপরে থাকবে, বাইরে থাকবে। মিরাকুলাসলি আমরা ওটা এক্সপ্লোর করলাম, তো দেখতে পেলাম যে আইলিয়া কাটারির মধ্যে ঢুকে আছে বুলেটটা, মানে ধমনির মধ্যে আছে বুলেটটা। তো ইট ওয়াজ এ ভেরি পাজলিং এক্সপিরিয়েন্স, কি করে এলো আর্টেরিয়াল সিস্টেমে, কোন দিক থেকে এলো আর্টেরিয়াল, কিন্তু ব্লিডিং হচ্ছে না, ওখানে আর্টারির মধ্যে আছে। তো আমরা তো বুলেটটা বার করে দিলাম, আর্টারি লম্বা আর্টারি, ছোট একটা নিক দিয়ে, মানে ছোট একটা চিরা লাগিয়ে বুলেটটা বার করে আবার আর্টারিটাকে আমরা রিপেয়ার করে দিলাম, পায়ের ফ্লো চলে এলো, সব ঠিক হলো। এইবার শুরু হলো খোঁজা, যে কি করে ঢুকলো আর্টেরিয়াল সিস্টেম একটা ক্লোজড লুমেনের মধ্যে, একটা ক্লোজ টিউবের মধ্যে। সেটা মানে খুঁজতে মানে যাওয়ার কি দরকার, সেটা কি এমনি নিজেদের জানার জন্য? না, ব্যাপারটা হয়েছে যে আর্টেরিয়াল সিস্টেমে ঢুকেছে, মানে আর্টেরিয়াল সিস্টেমে রেন্ট আছে কোথাও, কোথা থেকে তো ঢুকেছে, কোথা থেকেও তো ঢুকেছে। একটা ক্লোজ সিস্টেমে কি করে ঢুকবে, বাইরে পড়ে থাকতে পারতো, আমরা এক্সপেক্ট করেছিলাম আর্টারির বাইরে থাকবে। তো সেই আমাদের একটা খুব বড় একটা সাসপিশন হলো যে রাইট সাইড হাইলামের কাছে যেটা ছিল, পালমোনারি ভেনের কাছে ছোট ছোট কিছু চূড়োর মতো দেখা যাচ্ছিল। আমাদের মনে হলো দিস মাইট বি এ পোর্টাল অফ এন্ট্রি, এটা একটা ঢোকার একটা রাস্তা হতে পারে। কেননা আর আমরা 3D পুরো আয়োটাটাকে 3D সিটি করে দেখলাম, পুরোটা 3D রিকনস্ট্রাকশন করে দেখলাম, কোথাও কোনো রেন্ট নেই, পুরো একদম প্রিস্টিন আয়োটা। স্টিল ইট ওয়াজ পাজলিং, ঢুকলো কি করে তাহলে? তো তারপরে আমরা দিস পেশেন্ট ওয়াজ ট্রান্সফার টু সিটিভিএস। আমরা সিটিভিএস এর সাথে একসাথে এক্সপ্লোর করলাম পেশেন্টটাকে, আবার থোরাক্স বুক কেটে পুরোটা দেখা হলো, কার্ডিও পালমোনারি বাইপাসে নেওয়া হলো পেশেন্টকে, দেখার জন্য যে আমাদের যে ডাউটটা ছিল সেটা কি সত্যি কিনা। মিরাকুলাসলি ইনফিরিয়র পালমোনারি ভেনের উপর একটা রেন্ট ছিল, সেটা দিয়ে ঢুকেছে বুলেটটা। আর পালমোনারি ভেন গুলো সব লেফট এট্রিয়ামে ড্রেন করে, সেখান লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা ক্রস করে কমন আইলিয়াক, মানে তার মানে ওটা একটা ফুসফুস দিয়ে ঢুকে, ফুসফুসীয় শিরার মাধ্যমে সেইখানে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, অ্যাওর্টা হয়ে অ্যাওর্টার ব্রাঞ্চে ওখানে চলে গেল। ভয়ঙ্কর। আর ওটা যদি এক্সপ্লোর না হতো, ইট ওয়াজ এ টিকিং টাইম, এটা টাইম বম একটা, এটা এত হাই প্রেসার জোন একটা, ওটা ক্লট হয়েছিল, রক্তগুলো জমাট বেঁধে গিয়েছিল বলে পালমোনারি এম্বোলিজম বা এরকম, ওটা রাস্ট আউট করে গেলে এত বেশি ব্লিড করে যেত, 2 মিনিটের মধ্যে পুরো ব্লাড ভলিউম রাইট সাইড থোরাক্স ভর্তি করে দিত। তো একটা তো গুলির কথা বললি, আর এরকম যদি কখনো কোনো পেশেন্টকে তোরা পেয়েছিস যে গলা ফলা কেটে এসছে? হ্যাঁ, নিশ্চয়ই, অনেক পেশেন্ট। খুব অসুবিধা হয় নর্দার্ন ইন্ডিয়াতে, মাঞ্জা, মানে ওই আমরা বিশ্বকর্মা পুজোতে খুব দেখি, ওটা মানে কি হয়, বিশ্বকর্মা যে সুতো আটকে গেলে কোথায় কেটে যায়, মানে তুই ম্যাক্সিমাম কি দেখি? অসুবিধা হয় যে
সবাই ফুল ফেস হেলমেট পরে না, হুম হাফ ফেস হেলমেট পরে, কেউ তো হেলমেটই পরে না। হুম তো আমরা দেখি যে হাতে জড়িয়ে এসছে, কেউ কি করে গলায় লেগেছে তো সবাই ভাবে যে হাতে করে এরকম ভাবে ধরিয়ে নেবো। এভরি টেন্ডন ওয়াজ ল্যাসারেটেড, শুধু বোনটা বাকি ছিল। তাহলে এইখানে লেগেছে, ট্র্যাকিয়া সামনে থেকে রেন্ট, সাইড থেকে স্টার্নোক্লেইডোমাস্টয়েড কাটা, এক্সটার্নাল ইন্টারনাল জুগুলার ভেন কাটা, কেটে গেছে। ক্যারোটিড আর্টারির উপর একটা ছোট রেন্ট হয়ে ব্লিড করছে। করা উচিত যদি এরকম তোর কেউ বাইকে যাচ্ছে এবং একবার ফিল করলো ওই মুহূর্তে তার কি করা উচিত? ইমিডিয়েটলি স্টপ। তারপরে কি আর ওইটার উপর যেন টানা হিচড়া না তাহলে হয়। কি করবে? ওইখানে ধরে রাখো, ওই সুতো আর এই গলার মধ্যে পুটে ফিঙ্গার আচ্ছা আর পুটে গ্লাভস, আচ্ছা এনিথিং। এই কাপড়টাকে নিয়ে গিয়ে এর ভিতর দিয়ে ঢুকিয়ে দাও এর ভিতর, আচ্ছা সো দ্যাট ইউ সেভ ইউর ফিঙ্গার্স অলসো অ্যান্ড ইউ সেভ ইউর নেক অলসো। মানে কল ফর হেল্প, হুম ইমিডিয়েটলি কল ফর হেল্প, কাউকে একটা ডাকো। এইমস দিল্লি আমরা তো অনেকেই মনে করি যে এটা শুধুমাত্র ভিআইপিরাই যেতে পারে, নাকি সাধারণ মানুষেরাও যেতে পারে? যদি সাধারণ মানুষের যেতে চায় তাহলে ধরো একটা অ্যাক্সিডেন্ট হলো, তাহলে সে যদি এইমস দিল্লি যেতে চায় তাহলে তার উপায়টা কি? মানে ক্যান ইউ জাস্ট সোজা জেপিএনএটিসি ট্রমা সেন্টার। There is no catch, there is no VIP culture in AIIMS Delhi Trauma Center. যেমন জন্ডো একটা ইউকে টার্ম বা ইউএস এর টার্ম, যারা আনআইডেন্টিফাইড পেশেন্ট, কেউ নেই তাদের। তো এইমস দিল্লি জেপিএনএটিসি ট্রমা সেন্টার হ্যাজ এ পলিসি, জন্ডোদের জন্য এভরিথিং ইজ ফ্রি। তার মানে কেউ যদি কোনো বড় ট্রমাতে পড়ে সে ডাইরেক্টলি এইমস দিল্লিতে চলে কাম যাবে। টু এইমস দিল্লি। আগার যদি তুমি আশেপাশে নিয়ার বাই ড্রেনিং বেসিনে আছো, প্লিজ ইমিডিয়েট যদি তোমার রিসাসিটেশনের কিছু দরকার হয়, ইমিডিয়েট লাইফ সাপোর্টের কিছু দরকার হয়, সেটা নিয়ে রাশ টু জেপিএন ট্রমা সেন্টার। দ্যাটস দ্য বেস্ট ট্রমা সেন্টার রাইট নাও উই হ্যাভ, যেখানে ইফ ইউ হ্যাভ সাম চান্স অফ সার্ভাইভাল, দ্যাট সিস্টেম উইল সেভ ইউ। পেশেন্ট দেখার বাইরে আরো যদি কোনো অভিজ্ঞতা যেটা তুই সারা জীবন রাখবি, যেটা তুই শিখেছিস এইমস দিল্লি থেকে যেটা পেয়েছিস, এরকম কোনো যেটা বা আমরাও যেটা কাজে লাগাতে পারি জীবনে, বা যে দেখছে তারাও কাজে লাগাতে পারে এইমস দিল্লির কোনো, কারণ আমরা মনে করি এইমস দিল্লি একটা অন্য জগৎ। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এটা না, একটা খুব সোজা অ্যান্সার আছে। ওখানে গিয়ে এটা জানা যায় যে শুধু একা ডাক্তার না কিছু করতে পারবে না, আনলেস ইউ হ্যাভ এ টিম, ইউ ওয়ার্ক উইথ এ টিম। যেই টিমে কে আছে, তোমার নার্স আছে, হ্যাঁ, তোমার ব্রাদার্স আছে, তোমার রেসিডেন্টস আছে, তোমার টেকনিশিয়ানস আছে, সবাইকে তুমি সেম রেসপেক্ট দিয়ে কাজ করছো, আর সবাই তোমার মতো ডেডিকেশন নিয়ে কাজ করছে, আর সবাই পড়ালেখা জেনে কাজ করছে। যেটা করছে সেটা এভিডেন্স বেসড করছে। সেই দিনের শেষে কার ভালো হচ্ছে? দিনের শেষে যে ইনজিওর্ড হয়ে এসছে, যার ওই ট্রিটমেন্টটা দরকার ছিল, তার ভালো হচ্ছে, তার ওই ল্যাগ টাইমগুলো কমে যাচ্ছে। কেউ যদি একটা ড্রাগ আমি কিছু বলে দিলাম, একটা ধরো ভুল ড্রাগ, আমি এত এক্সস্টেড হয়ে আছি, 48 আওয়ার্স কাজ করছি, তারপরে 49th আওয়ারে একটা কোনো পেশেন্ট এসছে, আমি একটা ভুল ডোসেজ বলেছি, इमीडिएटली दैट विल बी फ्लैग्ड, सर इसका डोसेज हमें लग रहा है ऐसा होना चाहिए। মানে প্রত্যেকে ওখানে একদম ট্রেন্ড, যেটা তুই বললি যে একজন না থাকলেও সিস্টেম বাঁচিয়ে দেবে। হ্যাঁ, আর এটা তো একদিনে হয়নি, এটা তো এটা ওয়ার্ক কালচারটা ইনহেরিট করতে হয়েছে। এখানে ওয়ার্ক কালচার ঠিক হতে এখনো অনেক সময় লাগবে, যে এটা আমার কাজ নয়, সেটা আমি করব না, এমন কিছু নয়। যদি এখানে সবাই সবাইকে সুপ্রিম মনে করে যে আমি শেষ আর করি। আর তার জন্য না মানুষকে একটু বাইরে বেরোতে হয়। যতদিন মানুষ না বাইরে ওর বেরোয় ব্যাংক কথাই আছে আমাদের না। একদমই তাই না, ওই হরাইজন গুলো না এক্সপ্যান্ড হয় না। তখন আমরা মনে করি যে আমরা এটুকুর মধ্যে আছি, আমি যা করছি আমিই রাজা। যখন বাইরে বেরোনো হয়, যখন দেখা যায় যে লোকে যে আরো কত কিছু করছে, আউট অফ দ্য ওয়ে গিয়ে করছে, জাস্ট আর কোনো রেনুমারেশনের জন্য করছে না, টাকাটা তো সেই মাসের শেষে সবাই সেমই পাবে, শুধু করছে জাস্ট ফর দ্য পিওর লাভ অফ ইট। এটা না করলে কারো একটা জীবন শেষ হয়ে যাবে, সেইটা ভেবে করছে। আর সেটা যে কত মিরাকুলাসলি চেঞ্জ, একজনের, তুই ভাবলি যে আমি সবকিছু ঠিক করে দেবো, এসে সিস্টেম চেঞ্জ করে দেবো, একদম সেটা হয় না। হিলা দেঙ্গে পুরা। এটা গরম রক্তের সময় ভাবে লোকে, একদম, হ্যাঁ না, 30 বছর আগে পর্যন্ত সবাই ভাবে, তারপরে যখন রিয়েল ওয়ার্ল্ডে আসে তখন ভাবে যে আমি তো একটা শুধু নিমিত্ত মাত্র। সেটাই। যেমন গীতায় লেখা আছে যে হিউম্যান কাইন্ড শুধু নিমিত্ত মাত্র। সেটাই। তো এই যে কোশ্চেনটা হ্যাঁ। জিজ্ঞেস করলি না, যে কি নিয়ে আসবি তুই এইমস দিল্লি থেকে, অ্যাটিটিউড নিয়ে আসবো আমি, যে ওয়ার্কিং অ্যাটিটিউডটা নিয়ে আসবো, যে আমি মানে যে ইগোকে কম রাখবো। সবার প্রথম কথা যে আমি সর্বেসর্বা নই, আমার শেখার কোনো শেষ নেই। আর দ্বিতীয় কথা, আমার সাথী যারা আছে তাদেরকেও আমার সাথে এগোতে হবে। সেটাই। শুধু আমি এগিয়ে যাবো, আমার সাথীরা পিছিয়ে থাকবে, তাহলে কিন্তু কারোই গেটার গুড উইল নট বি অ্যাটেন্ড। এটা আমি এমএস এ শিখেছি। এবার যে তোর নেক্সট কোয়েশ্চেনটা আসতে চলেছে, নেক্সট কোশ্চেন, যে তোর এমএস হ্যাঁ। কেজিএমইউ থেকে, এবং আমরা জানি যে কেজিএমইউ সার্জারির জন্য ইজ অ্যান এক্সিলেন্ট সেন্টার, যেখান থেকে তুই এমএস করেছিস, কিন্তু আমরা এটাও শুনেছি
টু সার্ভাইভ 3 ইয়ার্স ইন কেজিএমইউ লখনৌ, হুম মানে রক্ত জল হয়ে যাবে এরকম পরিস্থিতি। হুম তো আমরা একটা বাঙালি, হুম, আমরা বাঙালি যেখানে হুম, আমরা খুব আদর যত্নে দুধে একদম, ভাতে বড় হই, একদম একদম আমাদের সবাই আদর একদম করে একদম রাখে, সামান্য পায়ে লাগলে হুম। সবাই চিন্তায় পড়ে যায়, স্কুল ছুটি হয়ে যায়, যেতে হয় না, জ্বর এলে মায়েরা খুব মায়েরা 3-4 দিন আমরা বাড়ি থেকে বেরোই না, সেই হুম জায়গা থেকে আমরা বড় হয়েছি। সেখান থেকে তুই লখনৌতে কেজিএমইউতে হুম। 3 বছর, সেই এনভায়রনমেন্টটা কি ছিল, মানে তোর ওপর কি এলো আর সেটাকে তুই ট্যাকেল কি করে করলি বাঙালি হওয়ার পরে? আরো একবার কি 3 বছর যে যাবি কেজিএমইউতে রেসিডেন্সি করার জন্য? একবার এনাফ ছিল, প্লিজ আর নয়। কেজিএমইউ জেনারেল সার্জারি ইজ হেল অন আর্থ। নরক। If you can, the running dictum there, যদি if you can survive in KG general surgery or KG orthopedics or KG general medicine, these three of these branches, you can survive anywhere, যে কোনো জায়গায়, রনে বনে জঙ্গলে you can survive. In austere environment বলি আমরা এগুলোকে, in austere environment, in hostile environment you can survive. ও কেজির সার্জারি রেসিডেন্সি তোকে এমন রেজিলিয়েন্ট করে বার করবে at the end of 3 years. If you can survive that, you will be such a resilient human being. তোকে কোনো দুঃখ আর ছুতে পারবে না। You cannot be faded by anything. কিছু ভাবেই জীবনে 95% যত ধরনের খারাপ কিছু হওয়ার কথা, কোনো না কোনোভাবে রেসিডেন্সিতে তুই হয় দেখে নিবি নয় এক্সপিরিয়েন্স করে নিবি। কেজিএমইউ হ্যাঁ। ডক্টর দেবময় ঘটক JR1 মানে ফার্স্ট ইয়ার পিজিটি, তোর একটা সপ্তাহর রুটিনটা আমি শুনতে চাই উইথ পেশেন্ট লোড, একদম সকাল থেকে শুরু কর। ঘুম থেকে উঠছিস নাকি ঘুমাচ্ছিস না তুই তখনও চলছে, এবং ধরে নিস যে আমি যে সপ্তাহটার কথা বলছি সেই সপ্তাহে রবিবার ইজ এ রোটেশন। এইবার তুই আমাকে সপ্তাহটা বল। সোমবার সকালে এসে 6:30 ঘুম থেকে ওঠা হলো, দৌড়ে দৌড়ে গিয়ে আমাদের হোস্টেলে, তখন ফার্স্ট ইয়ারে হোস্টেলে থাকতে হতো, ইট ইজ এ কমন হোস্টেল। সকালে 6:30 করে ইউ হ্যাভ টু রাশ টু ওয়ার্ডসে এক গাদা ওয়ার্ডস আছে, S1 S2, উপরে থোরাসিক ওয়ার্ড আছে, S7 S8, প্রাইভেট ওয়ার্ড আছে কিছু। সমস্ত ওয়ার্ডে ঘুরে ঘুরে তোমার ইউনিটের যত পেশেন্ট আছে তোমাকে সমস্ত ড্রেসিং করতে হবে। ড্রেসিং করার পর তোমাকে ছুটে ট্রমা সেন্টার যেতে হবে। ট্রমা সেন্টারে তোমার অ্যাকিউট ওয়ার্ডে কিছু পেশেন্ট আছে, সেগুলো ড্রেসিং করতে হবে সকালবেলা থেকে। এবার অ্যাডমিশন ডেতে ডিপেন্ড করছে যে তুমি এমার্জেন্সিতে পোস্টেড আছো না ওপিডিতে পোস্টেড আছো। ড্রেসিং করা হয়ে গেল, তারপরে একজন এমার্জেন্সিতে পোস্টেড থাকবে 24 আওয়ার্স কন্টিনিউয়াস, একজন ওপিডি যাবে, ওপিডিতে বসে পেপার ওয়ার্কস কিছু করবে, কিছু পেশেন্ট দেখাতে হেল্প করবে, কিছু মাইনরিটি প্রসিডিওর্স করবে। 2টোর সময় ফিরে আসবে ওয়ার্ডে, মেন ওয়ার্ডে যেখানে ক্রনিক ওয়ার্ডে অ্যাডমিশন হচ্ছে সেগুলো চেক করবে। 5টা থেকে 6টার সময় যে ওপিডির পেশেন্ট ছেলেটা ছিল তাকে আবার এমার্জেন্সি ফেরত যেতে হবে। 6টা থেকে দুজনে মিলে দুটো JR1 JR2 মিলে এমার্জেন্সি দেখবে। 24/7 ওটি চলবে। হ্যাঁ, সকালে সেখানে JR1 JR2 কি তোরা ওটিতে যাবি না এমার্জেন্সি থাকবি? একজন এমার্জেন্সিতে থাকবে, একজন ওটিতে JR2 এর সাথে অ্যাসিস্ট। মানে এখন অব্দি খাওয়ার টাইম হয়নি? খাবার টাইম ডিপেন্ডস অন ইউ। যতক্ষণ তুমি ট্রমা সেন্টারের বাইরে আছো খাবার টাইম ডিপেন্ডস অন ইউ। যখন তুমি ট্রমা সেন্টারের ভিতরে আছো উই ইউজ টু কল দি শিফট টাইমলি শিফট হয়। শিফট মানে SR বলবে শিফট হো গিয়া হ্যাঁ সব লোক খানে আ যাও, সবাই একসাথে খেতে আসবে, একটা বড় রুম থাকবে, শিফট রুম বলতাম আমরা তাকে। তো যারা এমার্জেন্সিতে আছে তাদের জন্য ইট ইজ ইজিয়ার টু গেট দ্য ফুড। যারা ওপিডিতে আছে তাদের ওর নিজের সময় মতো খেয়ে তারপরে সন্ধ্যেবেলায় ফিরে আসবে, সন্ধ্যেবেলাতে কন্টিনিউয়াস আজকের এমার্জেন্সি কেসগুলো অপারেট হতে শুরু করবে। পেশেন্ট ভর্তি হবে, কারো লিভার অ্যাবসেস থাকবে, কারো অ্যাকিউট কেয়ার সার্জারিগুলো থাকবে, সেগুলো রাতে অপারেট হবে। কনজিউমেবলস তোমাকে অ্যারেঞ্জ করাতে হবে, ব্লাড ওয়ার্কসগুলো তোমাকে ট্রেস করতে হবে, ব্লাড পাঠাতেও হবে। এমার্জেন্সিতে ভাইটাল তোমাকেই মার্ক করতে হবে, সমস্ত NG ফোলিস তোমাকেই করতে হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে পড়ে লোকেদের মনে হয় যে আরে আমি ইন্টার্নশিপে তো এইসব পড়ে এসেছি, আমি আবার JR1 শিপে কেন পড়বো? তো ওখানে কোনো ইন্টার্নরা আসে না, জেনারেলি পড়াশোনা করে। তো ওখানে JR1 কে সব কিছু করতে হয়, আর না বলার কোনো অপশন নেই এটা। আর তুমি ওখানে বসতে পারবে না এখন, তুমি এখন এই তো 24 ঘন্টা চলছে, এই তো স্টার্ট হয়েছে তোমার ডিউটি। দেয়ার ইজ সিট সবাইকার জন্য আলাদা আলাদা আছে, SR এর সিট আলাদা, JR এর সিট আলাদা। we used to have very toxic seniors, है ना? বসতে দেখলেই আবার এই দাঁড়া তুই যা ভাইটালস করে আয়, ভাইটালস করে নিলি তারপরে আবার যা ওটি যাও দেখ কে आओ क्या चल रहा है। ওটিতে তুই 10 মিনিট দেখছিস, কল আসবে তোর কাছে, আচ্ছা সো গে কে ওটি মে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুতে কে পারে ভাই ওটিতে। তারপরে আবার ইডিতে ফেরত আসবে, फिर से वाइटल डालो सबका।
তারপরে পরের দিন না এটা চলছে পুরো রাতভর চলছে, মানে শোয়ার পুরো রাত- সময় নেই। না না, তারপরে you have to gain that privilege to get a 30-minute sleep, তার আগে you cannot sleep। পরের দিন সকালে এটা কন্টিনিউয়াস কোনো তার পরের দিন সকালে আবার সমস্ত ওয়ার্ডের ড্রেসিং, একজন এমার্জেন্সি থেকে চলে যাবে পুরো ড্রেসিং, তারপরে মর্নিং ফ্যাকাল্টি রাউন্ড স্টার্ট হবে এমার্জেন্সি থেকে, পুরো ফ্যাকাল্টি রাউন্ড হবে, ও তারপরের কাজ হবে। তারপরের দিনে আবার ওটি থাকবে, মেজর ওটি থাকবে, তার প্রি অপগুলো করাতে হবে সব পেশেন্টগুলো। রাতের আগের দিনে পেন্ডিং এমার্জেন্সিস থাকলে সেগুলো গিয়ে পেন্ডিং ওটিগুলো কমপ্লিট করে আসতে হবে, তাতে মেজর ওটি হতে পারে। আর তারপরে সেটা শেষ হবে রাত্রে 10টা-11টার সময়। আর যেটা আগের দিন সকাল 6:30টায় স্টার্ট হয়েছে সেটা পরের দিন রাত 11টায় শেষ হবে। তারপরে শুতে যাবে, ইফ ইউ আর লাকি এনাফ, তো যদি তুমি শেষ করতে পারো কাজগুলো, নাহলে আরো চলবে। নাহলে ওটা চলবে। কাজ তোমাকে শেষ করে যেতে হবে, পোস্ট অ্যাডমিশন ডে তোমার কাজ তোমাকে শেষ করে। আমরা উই ইউজ টু হ্যাভ অনলি 15 রেসিডেন্টস আচ্ছা, আমাদের সঙ্গে, এখন রেসিডেন্টস অনেক বেড়ে গেছে। তো সেই কাজগুলো তো অবভিয়াসলি তোমাকে কে করবে? JR1 এর কাজ JR2 উইল নট হেল্প, JR2 এর কাজ JR3 উইল নট হেল্প, JR3 এর কাজ নট অ্যাট অল SR উইল হেল্প। তো আর রাতের বেলায় আসবে যেদিন পিএসসি হয়েছে, পরের দিন ওটি গুলো কেস প্রিপেয়ার করে রাখতে হবে, কারো যেন পিএসসি তে ঝামেলা না হয়, কনজিউমেবলস যেন অ্যারেঞ্জ হয়ে থাকে, ফ্যাকাল্টিস যেন ইনফর্মড হয়ে থাকে, অ্যানাস্থেসিয়াতে কিছু সমস্যা হয়েছে অ্যানাস্থেসিয়াতে যেন কমিউনিকেট হয়ে যায় সব ব্যাপারগুলো। তারপরের দিন ওটি। তারপরের দিন সকালে মেজরিটি, আবার সেই মেজরিটি চালু হবে, মেজরিটি শেষ করার পর রাতে আবার রাউন্ড হবে। তারপরে ওই সময় আমাদের থাকে আরএসও ডিউটি। আরএসও ডিউটি ইজ এ নাইট মেয়ার ডিউটি। আরএসও একটা রেসিডেন্ট সার্জন অন কল নামে একটা ওয়ার্ড ছিল, যেখানে 24 মানে একটা অন কল তো হয়ে গেছে, আবার একটা অন কল। হ্যাঁ এই তো সেকেন্ড 36 আওয়ার্স চালু হচ্ছে এবার। আচ্ছা, তো মানে সোমবার সকালে শুরু হয়েছিল, মঙ্গলবার রাত 11টায় শেষ, আবার বুধবার সকালে শুরু হয়েছে, সেটা বৃহস্পতিবার রাতে শেষ, রাতে শেষ। আবার শুক্রবার সকালে শুরু হবে, স্যাটারডে রাতে শেষ। সানডেটা ডিপেন্ড করছে তোমার কল আছে না কল নেই। Call থাকলে ফরচুনেট তো আবার কলেজ যেতে হবে। তার মানে প্রতি 36 ঘন্টা অন্তর অন্তর 4-5 ঘন্টার ঘুমের হ্যাঁ, টাইম, হ্যাঁ। আবার 36 ঘন্টা। হ্যাঁ। ভেরি টাফ। আর এটা 2 বছর চলবে 2 কন্টিনিউ। বছর এইভাবে। আর এর মাঝে যদি ধর তুই কোনো ভুল, মানে হ্যাঁ। হিউম্যান তো ভুল করবেই, নিশ্চয় করবে, সম্ভবই নয় মানুষের পক্ষে নিশ্চয় এরকম করবে, ডিউটি করা। নিশ্চয় যদি করবে। ভুল হতো এরকম সময়, তখন কি আসতো রিপারকেশন? তাহলে এই যে আরএসও চলে যাও। আরএসও ডিউটি ওয়াজ এ নর্মাল ডিউটি, রিগোরাস ডিউটি, প্লাস ইট ওয়াজ এ পানিশমেন্ট ডিউটি। তো ওটাতে কি হতো যে 24টা বেড, 48টা পেশেন্ট, মাঝে মাঝে স্ট্রেচার লাগানো হয়েছে, কোনো কোনো কিউবিক্যালে মনিটর আছে, কোনো কিউবিক্যালে মনিটর নেই। সবাইকার ভাইটাল চার্ট তোমাকেই করতে হবে এভরি 4 আওয়ারলি, তোমাকে ইউরিন আউটপুট দেখতে হবে, এবিজিও তোমাকেই দেখতে হবে, কারেক্টও করাতে হবে। ফার্স্ট কিউবিক্যালে তোমাকে ইনটিউবেটও করাতে হবে, এক্সটিউবেটও করাতে হবে, বাকি বায়োকেমিস্ট্রি তোমাকেই ঠিক করাতে হবে। আর মাঝখানে কোনো গড়বড়, পরের দিন সকালে 6টা টিমকে রাউন্ড দেওয়াতে হবে। কোনো টিমের যদি কোনো অসুবিধা হয় পেশেন্টে, তুমি যদি মনে হয় তুমি ঠিক করতে পারো নি, ম্যানেজ করতে পারো নি, টাইমলি ট্রিগার রেজ করো নি, কিছু মিসম্যানেজ হয়েছে, এগেন ইউ উইল কন্টিনিউ দ্য আরএসও। তোমার কিছু ভুল হয়েছে, কোথাও কিছু হয়েছে, তো ইউ উইল বি সেন্ড টু আরএসও। আরএসও যাও, কন্টিনিউ করো। কন্টিনিউ করো মানে 24 আওয়ার্স, 48 আওয়ার্স, 72 আওয়ার্স, টিল দ্য টাইম দ্যাট ইউ আর অলমোস্ট বেগিং অন ইউর নিজ, প্লিজ লেট মি গো, it is beyond my limit to মানে continue. কোনো দয়া নেই, কোনো মায়া নেই। Everyone is trained in that. Who will you complain to? তুইও কি এটা করলি তোর জুনিয়রের ক্ষেত্রে নাকি? না, আমাদের এটা একদম ভালো লাগতো না। তো কিন্তু আমরা যে কমিয়ে দিলেই যে সিস্টেমটা কমিয়ে দেবে তা তো নয়। আমাদের আবার উপরেও same সিনিয়র্স ব্যাপার। আছে, আমাদের উপরেও আরো কিছু কেউ আছে। সেটাই, আর ব্যাপারটা হচ্ছে ওখানে লোকেরা এগুলো দেখে দেখে এমনই অভ্যস্ত হয়ে আছে, কারো কিছু যায় আসে না। তাদের জুনিয়রদের মনে হচ্ছে যে সিনিয়ররা আমাদের বকা দিচ্ছে না, তো সিনিয়ররা লেনিয়েন্ট, তো কেননা এদেরকেই বোকা বানিয়ে দিই। সেটাই। তো এই পয়েন্ট অফ ভিউটা তো আমি পরে জানতে পারলাম, আচ্ছা, যে যেটা আমরা ভেবেছিলাম যে না এদের সাথে আমার সাথে খারাপ হয়েছে মানেই যে আমি তার সাথে খারাপ করব, দিস হ্যাজ নো লজিক বিহাইন্ড ইট। কেননা এটা কিন্তু খুব নর্মাল হয়ে যাওয়াটা, কেননা আমাদের সিনিয়রে সারা জীবন এটাই আমরা শুনে এসেছি कि हमारे साथ हुआ है तो हम तुम्हारे साथ करेंगे, क्यों नहीं करेंगे, जो मेरे साथ हुआ है तुम्हें फील करना पड़ेगा, फेस करना पड़ेगा। কিন্তু এটার পিছনে তো কোনো লজিক ছিল না, এটার পিছনে একটা ক্রুড, একটা প্রাইমোডিয়াল স্যাডিস্টিক মেন্টালিটি। একটা ইমোশন ছিল কে জাস্ট বিকজ সামথিং রং হ্যাজ হ্যাপেন্ড টু মি আই উইল ডু দিস সো দ্যাট আই ক্যান গেট মেন্টাল স্যাটিসফ্যাকশন, কি নাও সি হাউ ইট ফিলস, সি হাউ। কিন্তু ওটা তো কোনো ভুল করেনি, তো জুনিয়রটা তো তোর উপরে ভুল করেনি, তো সিনিয়রটা তোর উপরে ভুল করেছে। তো somehow we have to break that cycle. কিন্তু তার মানে তো এই নয় যে মানে সেটার আউটকাম যদি এরকম হয় যে তুই লিনিয়েন্ট হয়ে গেলি, সেই চক্করে তো জুনিয়ররা যেগুলো ওদের ডেজিগনেটেড কাজ সেগুলোই করছে না, তখন তোকে আবার চেঁচামেচি করতে হবে। ইউ হ্যাভ টু রিসেট টু দ্যাট ব্যাক এগেন।
আমাদের এমন অভ্যাস হয়ে গেছিল যে পেশেন্টের সোডিয়াম পটাশিয়াম সব কিছু আমাদের মুখস্থ থাকতো। কেন? প্রত্যেকটা পেশেন্টের। হ্যাঁ, কেন? এবার এটা 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 একটা ইলॉजिकल क्वेश्चन হতে পারে যে क्यों भाई करके क्या फायदा, पेपर उठाओ देख लो 5 मिनट में पता चल जाएगा। কিন্তু তোকে যখন একসাথে 120টা পেশেন্টের রাউন্ড নিতে হবে, তখন তুই যদি এগুলো মনে রাখিস সকালের রাউন্ডের আগে, ইট সেভ সো মাচ টাইম। সেটাই। এই পয়েন্ট অফ ভিউ সমস্ত জিনিসের না, সমস্ত Logic আছে। কনফ্লিক্টের একটা দুটো ডুয়ালিটি আছে। কেউ অপ্রেস সাইড থেকে দেখে, কেউ অপ্রেসারের সাইড থেকে দেখে, মনে হয় যে না আমি একে দাবাচ্ছি, কেউ মনে করছে না এই তো আমাকে সারাক্ষণ আমার উপর চেঁচিয়ে যাচ্ছে, আমি ভালো করছি তাতেও বলছে না, ভুল করছি 15টা গালি দিচ্ছে আমাকে। কিন্তু হয়তো ওরও একটা কোনো পয়েন্ট অফ ভিউ আছে, যেটা হয়তো যে জুনিয়র আছে সে বুঝতে পারে না। সিনিয়র ভাবছে যে ড্রাগস গুলো যদি মনে থাকে, ইনজেক্টেবল চলছে না ওরাল চলছে যদি মনে থাকে, আর কি ভ্যালুস গুলো আছে যদি মনে থাকে, তাহলে আমরা তাড়াতাড়ি র্যাপ আপ করতে পারবো রাউন্ডটাকে, আমরা সবাই তাড়াতাড়ি ফ্রি হতে পারবো, ও তাড়াতাড়ি ফ্রি, বাচ্চাটাও তাড়াতাড়ি ফ্রি হতে পারবে, ও খেতে যেতে পারবে। এই রেসিডেন্সিতে কি সবসময় এই কাজের বাইরেও কি একটা মানে পাস ফেল করার ভয় সবসময় থাকতো যে এরকম? হ্যাঁ থাকতো নিশ্চয়ই। কারণ লোকে বলে যে এমডিএমএস এ পাস করা ফেল করাটা তোর পড়াশোনার উপর নির্ভরই করে না, পুরো নির্ভর করে তোকে পাস করাতে চায় কি চায় না। অনেক ক্ষেত্রে সত্যি, অনেক ক্ষেত্রে সত্যি, কিন্তু সব ক্ষেত্রে সত্যি না। অনেক ক্ষেত্রে সত্যি এই জন্যই, কেননা আমরা যখন জয়েন করেছিলাম তখন আমাদের সিনিয়র ব্যাচ হঠাৎ দেখি যে 55% পাস রেট, কিন্তু আমাদের সিনিয়র ব্যাচ দে রিভল্টেড লাইক এনিথিং। যারা আমাদের উপর এত টর্চার করেছে তাদের উপরে যখন ছিল, দে হ্যাড রিভল্টেড লাইক এনিথিং। তো নান অফ দেম কুড বি রিটেন্ড, এভরি ওয়ান অফ দেম ওয়ার পাস্ট। তারপরে আমাদের ব্যাচে এলো, আমাদের ব্যাচে এমন ছেলেপিলেরা আমরা ছিলাম, আমরা তো একদম ঠানই নিয়ে নিয়েছিলাম যে যা কিছু করো আমাদের সাথে, আমরা তো ছেড়ে যাব না, যা जो मर्जी कर लो हम लोगों के साथ, हम लोग कहीं नहीं जा रहे हैं, हम आए हैं सीखेंगे पूरा झेलेंगे, उसके बाद निकलेंगे यहाँ से, कुछ कर लो तुम जो मर्जी कर लो। তো আর ওই সময় কোভিডের সময়ও না আমরা মানে অসহনীয় ডিউটি করেছি। আমি নিজে আই হ্যাভ টার্ন কোভিড পজিটিভ 5 টাইমস। দুবারে তো আমার এমন অ্যানোসমিয়া হয়ে গিয়েছিল, 3 মাস 4 মাস পর্যন্ত কোনো স্মেলই ছিল না। ফার্স্টে তো আমার কোভিড আইসিইউতে ডিউটি লেগেছিল, তারপরে আবার কোভিড সার্জিক্যাল আইসিইউতে ডিউটি লেগেছিল। তো উই হ্যাড গিভেন এভরিথিং দ্যাট ওয়াজ হিউম্যানলি পসিবল, আমাদের পক্ষে দেয়ার আমরা সবকিছু মানে দিয়েছি। হিউম্যানলি নয়, তার ওপরেও হিউম্যানলি আর ব্যাপারটা নয়, তুই যখন একটা সপ্তাহে 4 বার 36 ঘন্টা করছিস, ওটার মধ্যে আর কোনো হিউম্যানিটি আর বেঁচে নেই, মানে মোর দ্যান হিউম্যান বিং। এখন হয়তো জিনিসগুলো অনেকটা ইজ আউট হয়ে গেছে, লাস্ট টাইম নিউ কে রেসিডেন্স অনেক বেড়ে গেছে, ওদের রোটেশন চালু হয়েছে, ওদের ওয়ার্কলোড গুলো কমে গেছে, ভেরি গুড থিং। এখন তো এনএমসিও চেষ্টা করছে যাতে কিছুটা নর্মালাইজ করা যায়। তো এই সব শুনতে শুনতে আমার মনে হয় যে তোর যে বেস্ট টাইম সেটা তো কলকাতা মেডিকেল কলেজে ছিল। একদমই তাই। মানে এইসব শোনার পরে মানে বেস্ট টাইম আমি বলছি না শুধু- থ্রিলের দিক থেকে, বাট এই যে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলি বা খুশির দিক থেকে বলি, তখন পড়াশোনা ছাড়া আর খুব একটা কাজ নেই, তার বাইরে আর কি পড়াশোনা, প্রেম, পলিটিক্স, মেডিকেল কলেজে 3P, হ্যাঁ। তিনটে পি কি তুই মেডিকেল কলেজে করতিস নাকি 2টো পি নাকি একটা? না ওই দুটোই পি হয়েছিল হয়তো, মানে প্রেম আর 1.5 পি হয়েছিল। আচ্ছা, বুঝলাম। তো মেডিকেল কলেজে তাহলে পলিটিক্সটা তুই করিস নাকি সেটাও কিছুটা করেছিস? পলিটিক্সে না আমি ইনভলভ Actively হইনি, ওটা করিস। না আমি ইনভলভ প্রেম হাফ আর পড়াশোনা। পড়াশোনাটা হয়তো পুরোটাই করেছি। হ্যাঁ, তো মেডিকেল কলেজের জার্নিতে তুই যখন এলি, আমার মনে হয় যে তুই তো উচ্চ মাধ্যমিকেও 18 না 19 কত, হ্যাঁ উচ্চ মাধ্যমিকে 8 র্যাঙ্ক ছিল। উচ্চ মাধ্যমিকে 8, জয়েন্টে 18। হ্যাঁ হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে 8, জয়েন্টে 18, এবং তারপরে তুই মেডিকেল কলেজে এলি। তুই কি, আমি দেখতাম যে ডে 1 থেকেই তুই খুব সিনসিয়ার, প্রতিটা জিনিসকে পড়াশোনা করছিস, কিন্তু আবার দেখতাম তুই, আমরা ক্লাস বাং করে সিনেমাও দেখতে গেছিলাম একটা ওই হিন্দ সিনেমাতে, সেটাও মনে পড়ে নাকি তুই যাসনি? আমরা আমি গেছিলাম। হয়তো যাইনি, আমি যাইনি। আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমি দেখতাম র‍্যাপসোডিতেও তুই হ্যাঁ, হ্যাঁ। প্রচুর নাচ গান করছিস, ঘুরে বেড়াচ্ছিস হাত ধরে। এই কিছুটাই সময় থাকে হ্যাঁ। পুরো বছরের মধ্যে, কিন্তু না, র‍্যাপসোডি একটু দেখতাম সময় ছিল। তুই কি প্রথম থেকে ভেবে নিয়েছিলিস যে আমি মানে কলেজের লোকে আমরা গিয়ে পড়াশোনা ক্যাজুয়ালি ঘুরে বেড়াতাম, কিন্তু তুই দেখতাম প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করছিস, সিরিয়াসলি নোট নিচ্ছিস, মানে তোর কি মানে কি মাইন্ডসেট নিয়ে তুই মেডিকেল কলেজে ঢুকেছিলিস? অলওয়েজ ইট ইজ এ গেম অফ মাইন্ডসেট এগেন। আমার মেডিকেল জয়েন করার আগে আমার সবসময় ইচ্ছা ছিল টু রিপেয়ার থিংস অ্যান্ড মেক থিংস রাইট। তো আমি নিজেই সায়েন্সের মডেল বানাতাম, নিজেই সার্কিট দেখতাম, নিজেই সার্কিট ঠিক করতাম। আই হ্যাড মাই ওন সোল্ডারিং আয়রন, আই হ্যাড মাই ওন সার্কিট চেকার। তো
তো সেই থেকে আমার মনে একটা মেন্টালিটি এসেছিল যে ইফ উই ক্যান মেন্ড মেশিনস, হোয়াই ক্যান ইউ নট মেন্ড হিউম্যানস? কেন আমরা মানুষ ঠিক করতে পারবো না? তো কোনো একটা জিনিসেরই একটা একটা বেসিক মেকানিক্স ঠিক করতে গেলে না সবার আগে জানতে হয় যে ওই যন্ত্রটা কাজ কিভাবে করে। যদি আমি ফোনটাই না জানি যে সার্কিটের মধ্যে কি কম্পোনেন্ট আছে, কি করে পাওয়ার সাপ্লাই আসছে, আইসিটা কোথায় আছে, আউটপুটগুলো কোথায় যাচ্ছে, কোন চিপটা কি ফাংশন করছে, সেটাই যদি না জানি তাহলে কি করে ঠিক করব? তো পুরো বডিটা আমাদের এরকম ভাবেই ফাংশন করছে। এগুলো আমরা যখন ছোট থাকি তখন আমরা বুঝতে পারি না, যখন একটু বড় হই তখন আমরা বুঝতে পারি যে ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো রাখা হয়েছে না, খুব সেগুলো ভালো হ্যাঁ সেগুলো এই জন্যই রাখা হয়েছে, এইটা শেখানোর জন্য যে একটা ইভলিউশনের কোটি বছরের ইভলিউশনের পরে একটা লোক যে চলছে, মানুষ যেটা চলছে, তার বডিটা কিভাবে ফাংশন করছে। তো একটা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি দরকার, তার জন্য অ্যানাটমি শেখানো হয়েছে। একটা ফিজিওলজি দরকার, যে কোন কত ভোল্টেজ দিলে কোনখানে কোন অ্যাকচুয়েটরটা কাজ করবে, কোন সার্ভো মোটরটা কাজ করবে, কতটা ফ্লেক্স হবে, কতটা না হবে, তো ফিজিওলজি এলো। এবার কোন আয়ন কতটা কাজ করবে, হ্যাঁ কিভাবে কার সাথে ইন্টারাকশন হবে, কিভাবে আমরা দেখবো ভিশন কি করে আসছে, রেটিনার মধ্যে অ্যাকচুয়াল রিয়াকশনটা কি হচ্ছে, কেন বোন স্ট্রং হচ্ছে, ভিটামিন ডি কোথা থেকে সিনথেসিস হচ্ছে, এবার বায়োকেমিস্ট্রি এলো। আনলেস উই নো দিস থ্রি বিল্ডিং ব্লকস, আর এগুলো যদি ঠিক করে না জানি তাহলে এটা ডমিনোজ এর মতো একটা, এইটাই যদি ভুল হতে থাকে তাহলে ডাউন দ্য লাইন সবকিছুই ধীরে ধীরে ভুল হবে। আর একটা পিরামিডের মতো যদি বেসটা না স্ট্রং হয় তাহলে ওই এপেক্সে গিয়ে জিনিসটাকে ঠিক করতে গেলে ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল বেসিসটা তো জানতে হবে। সেই বেসিসটাই যদি না জানি তাহলে কিসের উপর ঘরটা বানাবো? ফাউন্ডেশনটাই তো উইক হয়ে আছে। সেই ভেবে আমার মনে হতো যে এটা সিরিয়াস, যদি আমি এইটা না জানি তাহলে কি করে ঠিক হবে। যদি ফার্স্ট ইয়ারে একদমই ফাঁকি মারিসনি, যেটুকু মেরেছিস পরে মেরেছিস, তুই কোনোদিন মারিসনি। ফার্স্ট ইয়ারে তো একদমই মারিনি, ফার্স্ট ইয়ারে একদম। এবং আমি দেখতাম যদি অ্যানাটমির প্রতি একটা আলাদাই তোর ইন্টারেস্ট ছিল, তুই ক্লাসের পরেও তাতে, এবং দেখতাম তুই নিজে নিজে ডিসেক্ট করতিস, এবং তুই ওয়ার্ল্ড অ্যানাটমি যেটা চ্যাম্পিয়নশিপ ছিল সেটাতেও তুই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে গেছিলিস, জিতেও ছিলিস। যেটা পরে আমাদের মেডিকেল কলেজের রিপারকাশন কি ছিল তোর প্রতি? ওল্ড উন্ডস, ওই জন্য তো যে তুই ভারতকে রিপ্রেজেন্ট করে জিতে এলি মেডিকেল কলেজের ছেলে। এটা ভেরি ডিসঅ্যাটেনিং অন দ্য পয়েন্ট অফ সেই সময়ে যে গভর্নমেন্ট স্ট্রাকচার ছিল সেইটারও, মানে আমি আর বাবা অনেক চেষ্টা করেছিলাম, কেন উই কেম ফ্রম এ ভেরি লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, কে আমরা একটা এত। কোথায় গেছিলিস তুই? ম্যানচেস্টার ইউনিভার্সিটি গিয়েছিলাম, মানে ইংল্যান্ডে। ইংল্যান্ড ফার্স্ট ইয়ার তখন? ফার্স্ট ইয়ার 2012 সালে। হ্যাঁ, তখন ন্যাশনাল অ্যানাটমি চ্যাম্পিয়নশিপ হয়েছিল ইন্ডিয়াতে, তো ফাইনালটা হয়েছিল মেডিকেল কলেজ কলকাতাতেই। I was the national anatomy champion. তখন I was given an opportunity to represent India in World Anatomy Championship, যেটা ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে হয়েছিল 2013-তে তখন। তো সেটার একটা বিরাট বড় খরচা ছিল সেই সময় অ্যারেঞ্জ করা, বা একটা স্পন্সরশিপের জন্য আমরা প্রচুর চেষ্টা করেছিলাম, কেউ নো ওয়ান হেল্পড আস। কলেজ না কলেজ প্রিন্সিপাল বা we got no help from anywhere, না লোকাল পলিটিক্স না স্টেট পলিটিক্স। সেই সময় ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলো যে জিনিসগুলো বাইরের জগৎটা কিভাবে চলে। কিন্তু যখন হয়ে আমি চলে এলাম, নিজেই টাকা জোগাড় করে গেলি। হ্যাঁ বুঝলাম। ফাদার হ্যাজ টু বিয়ার দ্য কস্ট। তারপর গিয়ে তুই চ্যাম্পিয়ন হলি। হ্যাঁ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলাম। ওখানে লোকেদের 21টা দেশ থেকে লোকেরা গিয়েছিল, তাদের সবাইকার সাথে কথা হলো। ইট ব্রডেন্স ইউর হরাইজন। দেখে বোঝা যায় যে বাইরের লোকেরাও শুধু পড়াশোনা করছে না, শুধু পড়াশোনা ছাড়াও সামার স্কুল নামে একটা জিনিস হয় যেখানে ছেলেপিলেরা পড়াশোনা ছাড়াও একসাথে মিলে একটা কোনো নতুন জিনিস শিখতে আসে, কোনো ওয়ার্কশপ করতে আসে। এমবিবিএস এ পড়ে নয়, এমবিবিএস এ থাকার মধ্যে সেখানে নতুন জিনিস নিয়ে কথা হচ্ছে, নতুন ট্রেনিং নিয়ে কথা হচ্ছে, অপরচুনিটিস নিয়ে কথা হচ্ছে, যে এরপরে কি করা যেতে পারে, কি পড়াশোনা করা যেতে পারে। আমি যদি চাই কার্ডিওভাস্কুলার ট্রেনিং নেওয়ার জন্য, জগতে কোথায় ভালো জায়গা আছে, কার সাথে কমিউনিকেট করা যেতে পারে, সেখানে বড় প্রফেসররা আছে, তারা বলছে যে টেক মাই নাম্বার, টেক মাই কন্ট্যাক্ট, ইফ ইউ নিড এনি হেল্প ইন ফিউচার জাস্ট পুট মি এ মেল। এটা কত বড় একটা গাইডেন্স। এটা তো না জানলে বোঝা যায় না। যে তখন মনে হয় যে শুধু বই পড়ে যাব, এক্সামগুলো পাস করে যাব, আর একটা র্যাঙ্ক হয়ে যাবে, আর টপ করে যাব, পাস করে যাবো, এটা চলতে থাকবে এরকম ভাবে। কিন্তু এর বাইরে যে কত বড় একটা জগৎ আছে, এটা হয়তো না গেলে হয়তো জানতে। তো সেখান থেকে তুই ভারতকে রিপ্রেজেন্ট করলি, এবং তুই পৃথিবীর মধ্যে তুই জিতলি, ভারত জিতলো আর কি।
মানে তুই ভারতের বিহাফে জিতলি, হ্যাঁ, তারপরে তুই আবার কলকাতা মেডিকেল কলেজে ফিরে তারপরে এসে কি পেলি? I was grateful to HOD Biochemistry that time. She offered me some consolation, token as a appreciation. সেটা ছাড়া বাকি তো আর কোথাও কোনো অ্যাপ্রিসিয়েশন ছিল না। মানে তোর অ্যানাটমি ডিপার্টমেন্ট? And to department there was no appreciation. আমি একটা জিনিস খুব অবাক হয়ে যাই, তুই যে পৃথিবীর মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে এসেছিস অ্যানাটমিতে, কিন্তু সামহাও কলেজের যেটা গোল্ড মেডেল এক্সাম, তুই সম্ভবত অ্যানাটমিতে Do গোল্ড not মেডেল পাসনি। do not open this chapter. এটার কি রহস্য? I do not want to comment on this. Some chapters needs to be hidden and মানে সেটা কি তোর জেনুইন কষ্ট হয়েছিল? কষ্ট হয়েছিল, কিন্তু ঠিক আছে। মানে এখন কি আর দেখলে মনে হয় যে আর না, নাকি এটা মানে তোর লাইফে তুই এটাকে চেঞ্জ করতে চাইবি না, এটা যা ছিল সেটাই ঠিক? I have no regrets. ঠিক আছে, এভরিথিং ইজ এ লেসন। দেয়ার ইজ কোনোখানেই না হারা যায় না, হয় জেতা যায় বা একটা লেসন নেওয়া যায়। ঠিক। তো ইট ওয়াজ এ লেসন ফর মি। আমার তখন মনে হয়েছিল যে এটা খুবই খারাপ হলো ব্যাপারটা, এটা তো হওয়াটা উচিত হয়নি, এটা কেন হলো। ঠিক আছে, ইট ওয়াজ এ লেসন টু ইমপ্রুভ। তখন থেকেই তুই There's a chance of ভাবতিস যে মানে সার্জন হবি, সেটা কি তখন থেকেই ভাবতিস? হ্যাঁ, আমার তো মনে হতো এটা, কেন আমার সার্জন হওয়ার পিছনে আমার মেন্টালিটিটা এটা ছিল যে আমি যদি শুধু মেডিসিনটা নিই তো আই কুড ইউজ মাই ব্রেন অনলি। কিন্তু যদি আমি একটা ফিজিশিয়ান হয়ে একটা ভালো সার্জন হওয়ার চেষ্টা করি, তো নট অনলি আই কুড ইউজ মাই ব্রেন, বাট আই অলসো কুড ইউজ মাই স্কিলস, মাই হ্যান্ডস, দ্যাট অ্যাটলিস্ট গড হ্যাজ গিভেন মি। তো এই স্কিলসটা তো আমি আর না হলে ইউজ করতে পারতাম না। তুই বহু জায়গায় গেছিস, মেডিকেল কলেজ, তারপরে কেজিএমইউ এবং তারপরে এইমস দিল্লি। সবাই বলে যে আমাদের রাজ্যে মানে কিছুই নেই, কিন্তু কোন জিনিসগুলো তোর মনে হয় যেগুলো, কারণ দেখ যদি কিছুই না থাকতো তাহলে তুই এইমস দিল্লিতে পৌঁছে যেতিস না, বা আমাদের বহু ছেলে মেয়ে কিন্তু বহু ভালো ভালো জায়গাতে রয়েছে। তো কলকাতা মেডিকেল কলেজের কি এমন রয়েছে যেটা ইউনিক, যেটা আমার মনে হয় যে যেটা টেক অ্যাওয়ে, যেটা তুই পেয়েছিস এবং সেইটা তোকে পরবর্তীকালে অনেক কিছু হেল্প করেছে সার্ভাইভ করতে? এগেইন মেন্টালিটি অ্যান্ড অ্যাটিটিউড। কি মেন্টালিটি যে আশেপাশে সবাই দেখছো পড়াশোনা করছে, আশেপাশে সবাই হয় পড়াশোনা নিয়ে কথা বলছে, সংস্কৃতি নিয়ে কথা বলছে, কিছু একটা উন্নততর কিছু একটা করার চেষ্টা করছে। কেউ রিগ্রেসিভ আরো পিছন থেকে পিছিয়ে যাওয়ার কেউ চেষ্টা করছে না, কেউই মানে এমলেসলি ঘুরে বেড়ানোর চেষ্টা করছে না। সবাই কিছু না কিছু চেষ্টা করছে ইন দেয়ার ওন ওয়ে, কিছু না কিছু সবাই চেষ্টা করছে। হয় একাডেমিক্যালি কিছু ফ্লারিশ করার চেষ্টা করছে, হয় কালচারালি কিছু করার চেষ্টা করছে, হয় একসাথে মিলে একটা কোনো টিম ওয়ার্ক করার চেষ্টা করছে, হয় পলিটিক্সে কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু একটা চেষ্টা করছে। কেউ ছেড়ে বসে নেই, আরে এই তো নো ওয়ান ইজ রাইডিং দ্য ফ্লো। একটা জিনিস মনে হয় কেউ মানে খুব একটা আমাদের মেডিকেল কলেজে টক্সিসিটি ব্যাপারটা না। অনেকটা কম। হয়তো আমরা তো ডে স্কলার ছিলাম, হয়তো যারা আমাদের কলিগসরা হোস্টেলে ছিল, দে আর টু ফেস সাম পার্ট অফ ইট। তাও অতটা নয় আমার মনে হয়, অনেক কম। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও যে অ্যাটমসফিয়ারটা আমরা পেয়েছি, যেখানে বলে না যে ইম্পেডিমেন্ট ছিল না শেখার জন্য। ঠিক। তুমি যদি শিখতে চাও তুমি শিখতে পাবে, কেউ তোমাকে বাধা দেবে না। ঠিক। লাইব্রেরি আছে, তুমি পড়াশোনা করো, একটা অ্যাটমসফিয়ার আছে, শেখানোর লোক আছে, তোমার শেখার ইচ্ছা থাকাটা দরকার। সেটাই। তো আমার মনে হয় যে এই সমস্ত কিছু করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে লখনৌ হয়ে দিল্লি, সেখান থেকে দিল্লি এইমস থেকে এমসিএইচ করে আবার রাজ্যে ফেরত আসাটাও আমার কাছে বেশ একটা আশ্চর্যের ব্যাপার। তুই ট্রমা সার্জন ছিলিস, যেখানে ভারতবর্ষে ট্রমা সার্জন খুব বেশি নেই, এবং ট্রমা সার্জনের খুব দরকার, খুবই মানে ডিমান্ডিং ব্রাঞ্চ, আপকামিং ব্রাঞ্চ, যেখানে ট্রমা কেয়ার সার্জন, স্পেশালাইজড ট্রমা কেয়ার সার্জন খুব কম। সেখানে তোর কাছে বিদেশে যাওয়ার সুযোগ ছিল। আমার মনে হয় বিদেশে আরো বেশি এটার ডিমান্ড, যেখানে প্রচুর প্রচুর টাকার প্যাকেজ, বলতে তো বাধা নেই। আর আমার মনে হয় তোর যা একাডেমিক কোয়ালিফিকেশন এবং তোর যা ক্ষমতা, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তুই কোনো পরীক্ষায় মানে তোকে সুযোগ দেবে না, এরকম কোনো পরীক্ষায় পৃথিবীতে নেই। তুই চাইলে পৃথিবীর যে কোনো জায়গায়, সেটা ইউএসএ হোক, ইংল্যান্ড হোক, তুই সেখানে গিয়ে ট্রমা কেয়ার সার্জন হিসাবে এস্টাবলিশ করতে পারতিস। ইভেন দিল্লিতে থাকতে পারতিস, কিংবা ব্যাঙ্গালোর বা যে কোনো বড় বড় মুম্বাই, সেই সব ছেড়ে তুই আবার পশ্চিমবঙ্গে কল্যাণীতে। এটার কি কারণ? এটা দুটো মেন কারণ আছে। একটা তো তার কারণ কি আমরা সেই বাঙালি আবার আসিব না, শুধু তাই কথা নয়, দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে প্রফেশনালি এইমস কল্যাণী এখন একটা ন্যাশনাল ইনস্টিটিউট। কোনো একটা জায়গায় যদি একটা সেট আপ
একটা কুঁড়ির অবস্থা থেকে তৈরি করে সেটাকে মোল্ড করাটা ইজ ফার ইজিয়ার, যেখানে একটা মোটা স্টেম অলরেডি হয়ে গেছে, তারপর সেটাকে একটা তুমি শেপ দেওয়ার চেষ্টা তুই তো করছো। বলি তুই প্রথম থেকেই তোর গড়তে এবং রিপেয়ার করতে ভালো লাগতো। তো এইখানে ওয়ান অফ মাই সিনিয়র হ্যাজ অলরেডি জয়েন্ট দেয়ার, মানে হি ওয়াজ স্ট্রাগলিং এ লট। তো আমি যদি এসে জয়েন করি তাহলে ইউ উড হ্যাভ গটন আ হেল্পিং হ্যান্ড অলসো, আর এটা একটু ইজিয়ারও হতো। আমি তখন এটাই ভেবেছি যে এটা একটু ইজিয়ারও হতো এই জিনিসটাকে একটা ডিরেকশন দেওয়ার জন্য। সব জায়গায় আইসোলেশনে কাজ করে যতটা তুমি মানে যতটা তুমি গেইন করতে পারবে, যদি তুমি একটা টিম হয়ে যদি কাজ করো, সেটা থেকে কোলাবোরেশনে যদি কাজ করো, সেটাতে অনেক বেশি অ্যাচিভ করা যায়। এটা প্রফেশনাল পয়েন্ট অফ ভিউটা। সেকেন্ড পয়েন্ট অফ ভিউটা ওয়াজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। I had frail parents, frail, both are almost octogenarians going to be. তো যখনই আমি গেছি I had to take care of them. তো সবাইকারই had their own obligations also. We have to take care of them. ওরা আমার জন্য সারা বছর সারা জীবন আমাদের টেক কেয়ার করেছে। At the end of it, it is our duty to take care of them. Who else will? আমরা করবো তো আমাদেরই করতে হবে, আর কিন্তু there is no other way. আমার বক্তব্য, তুই যে ওয়েস্ট বেঙ্গলে ফেরত এসেছিস, জেমস কল্যাণীতে রয়েছে, এবং যদি খুব এমনিতে তোর সময়ও নেই আমার মনে হয়, আমার তো মনে হয় তুই যেটুকু প্রেম টেম যা করেছিলিস মেডিকেল কলেজে, তারপরে তো আমার মনে হয় যা তোর শিডিউল শুনলাম, তো সেই প্রেম করারও সময় নেই। এবং আমি যতদূর জানি যে এমস কল্যাণীতে বাইরে প্রাইভেট প্র্যাকটিস বা এগুলো করারও কোনো কোনো চান্স নেই, মানে অ্যালাউই করে না তারা, No. তোকে ওখানেই ফুল টাইম সার্ভিস দিতে হয়। এবং এখনো মানে এখনো তুই সপ্তাহে 70-80 ঘন্টা করে ডিউটি করিস, এখন এত ডিগ্রি পাওয়ার পরেও, এত কিছু করার পরেও। তো আমার বক্তব্য হচ্ছে যে যখন তুই দেখিস যে এই সব করার পরে কোনো একজন র্যান্ডাম একটা ফেসবুকে একজন একটা গালাগাল দিয়ে 2 মিনিটের ভিডিও বানাচ্ছে, এবং ওই 2 মিনিটের ভিডিও বানানোর জন্য 5 লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন করে, আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে, বা যার কোনো কোনো জীবনে কোনো স্ট্রাগল নেই, কোনো লোকে ওগুলোকে স্ট্রাগল বোধহয়, বিরাট স্ট্রাগল করেছি আমি আগে, ছোট কম দামি ক্যামেরায় শুট করতাম, এখন আমি দাম, এইসব স্ট্রাগলের লোকে গল্প বলে, বাট ওগুলো কিছুই নয়। মানে তাদের যদি এইসব স্ট্রাগল দেখতে হতো, সবাইকার পার্সপেক্টিভ আলাদা। আমি সেটা বলছি, আমি বলছি তুই সেখানে তোর এমস কল্যাণীর বাইরে, মানে আমি যদি ফিনান্সিয়াল দিক থেকে দেখি, তোর তো আর কোনো সোর্স অফ ইনকামের চান্স নেই, একটাই সোর্স অফ ইনকাম। এবং এখানে তুই 80টা পেশেন্ট দেখলেও তুই যা টাকা পাবি, তুই 180টা পেশেন্ট দেখলেও তাই টাকা পাবি, তুই 500টা পেশেন্ট দেখলেও তাই টাকা, অর্থাৎ টাকা তোর বাড়বে না। মানে এখানে তোর বোনাস, ইনসেন্টিভ, তোকে এক্সট্রা টাকা দেবে এরকম কোনো ব্যাপার নেই। যখন তুই দেখিস যে একজন ভুলভাল, এবং এরকম অনেকে আছে ডাক্তার নয়, ভুলভাল ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাচ্ছে, সেই জায়গাটা থেকে তোর দেখে কি খারাপ লাগে, নাকি ইউ আর স্যাটিসফাইড উইথ ইউর জব? কম্প্যারিজন ইজ দ্য থিপ অফ জয়। তুমি যদি কম্পেয়ার করো ভুল জিনিসের সাথে, সব সময় মনে হবে যে আমি খারাপ, আমার খোটা আছে, এখনো আমার ফুল পটেনশিয়াল পাইনি, এখন আমি পুরো রেনুমারেশন পাইনি, কেন করছি আমি এইসব, কি ভুলভাল কাজ করে যাচ্ছি। এর থেকে তো 5 মিনিট একটা করে দিতাম, 5টা হেলথ ভিডিও বানিয়ে দিতাম, 14টাও একটা প্রমোট করে দিতাম, হয়ে যেত। দেন এগেন কামস উইথ ইউর অ্যাটিটিউড, আমি কি চাই, এটা থেকে আমি কিসের জন্য। সবাইকার আমরা যা চুজ করি না, আমাদের সব কিছুর একটা টার্ম আছে, ইট ইজ কল অপরচুনিটি কস্ট। যে আমি একটা ডিসিশন নিয়েছি আর আমি একটা কাজে ইনভলভ হয়েছি, তো আমার ডিসিশনের না একটা কস্ট আছে, সেই কস্টটা আমাকেই বিয়ার করতে হবে। আমি একটা ভলিউশনাল ডিসিশন নিয়েছি, তো আমি আমি কেউ আমাকে পাঠায়নি এটা করাতে, আমি জেনে বুঝে এই ডিসিশনটা নিয়েছি। আমি নিয়েছি মানে তার জন্য যে রিপারকাশনগুলো হবে সেগুলো কিন্তু আমাকেই ঝেলতে হবে, আমাকেই বিয়ার করতে হবে। সেটা তখন যদি আমি ভাবি যে আমি যদি এটা করতাম ভালো হতো, কেন এইসব কথাগুলো বললো, তো 5টা উল্টোপাল্টা বলে দিয়ে চলে গেল, তখন মানে আমি ঠিক রাস্তাটাই হয়তো চলছি না, আমি হয়তো এখনো 100% শিওর নই যে রাস্তাটাই চলছি, তার জন্য আমি হয়তো এখনো বাকিগুলো শুনে বিচলিত হচ্ছে। এবার কেন কেন করছি এখনো এত দূর পর্যন্ত, ফর জাস্ট বিকজ অফ দ্য পিওর লাভ অফ ইট। কারণ যদি আমি না করি তাহলে ওদেরকে আর শেখাবে না কেউ, যদি আমি বা আমার কলিগ না করে, তাহলে ডাউন দ্য লাইন এই স্কিলগুলোও যাবে না, ডাউন দ্য লাইন এই চিন্তাধারাটাও যাবে না। এই চিন্তাধারাটা না গেলে কারো না কারো ফ্যামিলি মেম্বারকে সাফার করতে হবে। আমি 2-3টে জাস্ট কমন কয়েকটা জিনিস তোকে জিজ্ঞাসা করবো সাধারণ মানুষের জন্য, তুই যদি কুইকলি খুব শর্টে বলিস যে কি করা উচিত। মানে ধর একদম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হ্যাঁ। হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে পড়ে আছে একটা লোক, সেটা একজন দেখলো, কি করবে? মানে পাশের যে লোকটা রয়েছে, একজন অচৈতন্য অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, তার তখন কি করা উচিত? সবার প্রথম কথা সিন সেফটি। সিন সেফটি মানে রাস্তার মধ্যিখানে এরকম হয়েছে, চলন্ত ট্রাফিক আছে,
বা একটা বিল্ডিং পড়েছে তার সামনেই এটা হয়েছে, সবার প্রথম কথা যার হয়েছে তাকে নিয়ে এসে একটা ফ্ল্যাট সারফেসে শোয়াও, একটা সমতল সারফেসে শোয়াও, যেটা ওই রাস্তা থেকে দূরে, ভাঙা বাড়িগুলোর থেকে দূরে, আগুনের থেকে দূরে, যেই ঝামেলাগুলো আছে সেগুলোর থেকে দূরে। কেননা তুমি একা আছো যে ওকে এখন সাহায্য করছো, তোমার উপর যদি ভেঙে পড়ে যায় বাড়িটা, তোমার উপর যদি আরেকটা গাড়ি চাপা দিয়ে চলে যায়, ফার্স্ট থিং ইজ সিন সেফটি। সেকেন্ড থিং ইজ কি ওকে অ্যাসেস করো যে রেসপন্স কি করছে। রেসপন্স অ্যাসেস করা খুব সোজা উপায়। বাবা নাম বলো, মা নাম বলো, কি হয়েছে বলো। এবার এটা দুটোই জিনিস হতে পারে, হয় কথা বলতে পারছে, না কথা বলতে পারছে না, গোঙাচ্ছে। তৃতীয় কথা হতে পারে কোনো রেসপন্স নেই। যখন গোঙাচ্ছে বা একদমই কথা বলতে পারছে না, তো সবার ইজি ওয়ে হচ্ছে গলার এইদিকে হাত রেখে একটা দেখো পালস আছে নাকি। এটা চেক করা খুব সোজা। আমরা এখানে আমাদের অ্যাডামস অ্যাপেল আছে, এখানে সাইডে দিয়েই চেপে রাখলে আমরা যে প্রধান ধমনী ক্যারোটিড আর্টারি তার উপর পালস চেক করতে পারি। আর এর উপর দেখে আমরা দেখতে পাই, আর ওই পেশেন্ট যদি ধরো এরকম শুয়ে আছে আর আমি এরকম ভাবে দেখছি তো ছাতিটা ওঠানামা করছে নাকি বা পেটটা ওঠানামা করছে নাকি এটা দেখতে পারি। এটাতে আমরা দুটো জিনিস জানতে পারলাম, যে শ্বাস নিচ্ছে আদৌ না শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছে, পালস আছে না পালস নেওয়া বন্ধ হয়ে গেছে। যদি না হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে, তো পালস যদি না থাকে সবার প্রথম কাজ হচ্ছে কল ফর হেল্প। কল ফর হেল্পটাই যে এত মুশকিল, যে কাকে কল ফর হেল্প, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাম্বুলেন্স নাম্বার, ফায়ার কে কল করবো, পুলিশকে কল করবো, সেন্ট্রাল অ্যাম্বুলেন্সকে কল করবো, না নজদিকি তোমার আশেপাশে যারা আছে তাদেরকে কল করবো। তো এইভাবে তো আমরা বলি যে তোমার নিয়ারেস্ট যে কেউ আছে, তোমার কাছে যদি নিয়ারেস্ট অ্যাম্বুলেন্সের নাম্বার থাকে তুমি অ্যাম্বুলেন্সে কল করো। তোমার যদি নিয়ারেস্ট অন্য কারো নাম্বার থাকে, যার কাছে অ্যাম্বুলেন্সের নাম্বার আছে বা নিয়ারেস্ট হসপিটালের ফোন নাম্বার আছে, তাকে কল করো যে ভাই আমি এই রাস্তাটায় আছি, এই দিকটায় আছি, একজন মানুষকে পেয়েছি, এই অবস্থায় আছে, তুই তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সে কল কর। অথবা ডিরেক্টলি অ্যাম্বুলেন্সে কল করে আমি এই জায়গাটায় আছি, এরকম এরকম একটা মানুষ আমি দেখতে পেয়েছি, কথা বলছে না একদমই, আমি সিপিআর করতে যাচ্ছি, আপনার প্লিজ অ্যাম্বুলেন্স পাঠান নিয়ার বাই হসপিটাল। অথবা কোনো স্টেটে 112 আছে, 112তে কল করা সম্ভব। ইমিডিয়েটলি স্টার্ট সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সিপিআর এর একদম ফিক্সড রুল হচ্ছে, এই যে আমাদের ব্রেস্ট বোন আছে, ব্রেস্ট বোনের ঠিক উপরে পেশেন্ট শুয়ে আছে, এখানে আমরা হাত এরকম সোজা করে একটা হাতের উপর আরেকটা হাত এরকম ভাবে লক করে হাঁটুতে বসে আমরা, ধরো এখানে পেশেন্ট আছে তো এর উপরেই, এই স্টারনামের উপরে ডিপ হাত ভাঁজ না করে সোজা হয়ে প্রেস করব। কতবার করে প্রেস করব? 100 থেকে 120 বার প্রতি মিনিটে। আর প্রতি 30 প্রেস করার পরে একবার আমরা দেখব যে শ্বাস নিচ্ছে কি। যদি শ্বাস না নেয় তাহলে ব্রেথ দিতে হবে, মাউথ টু মাউথ রেসপিরেশন বলে ওটাকে। 2 মিনিট এরকম করার পরে মিনিটে 120 বার করব, মিনিটে 100 থেকে 120 বার অন্তর অন্তর ব্রেথ, 30 বার অন্তর 2 বার করে ব্রেথ দিতে হবে। আর 2 মিনিট ছাড়া একবার পালস চেক করতে হবে। আর যদি এই আরেকটা জিনিস আমাদের খুব এই সময় দরকার, এটাকে আমরা বলি এইডি ডিভাইস, অটোমেটেড এমার্জেন্সি ডিফিব্রিলেটর। সব জায়গায় থাকে না, এয়ারপোর্টে থাকে। তো সিপিআর স্টার্ট করার আগেই উই শুড কানেক্ট দ্য এইডি ডিভাইস। এইডি ডিভাইসের স্পেশালিটি হচ্ছে যে যখনই রিদিমটা ও নিজেই চেক করে নেয়। কিছু কিছু আমাদের হার্টে রিডিম হয় যেটাতে শুধু সিপিআর দিতে হয়, কিছু কিছু হার্টে এরকম রিদিম হয় যেটাতে শক দিতে হয়। তো এইটা তো সাধারণ মানুষের পক্ষে ডিসাইড করা খুব মুশকিল কি করে দেবে। তো এইডি নিজেই শকটা দিয়ে দেয়, তারপরে আবার বলে যে স্টার্ট সিপিআর। আমাদের অ্যাজ এ লে পারসন আমাদের কাজ হচ্ছে সিন সেফটি, শ্বাস নিচ্ছে নাকি দেখো, পালস আছে নাকি দেখো, কল ফর হেল্প ইমিডিয়েটলি, এইডি অ্যান্ড সিপিআর। এইডি থাকলে এইডি ফট করে কানেক্ট করো, ইনস্ট্যান্টলি স্টার্ট সিপিআর। CPR out of hospital cardiac arrest, CPR saves lives if it is done properly. পাঁজরা ভেঙে যাক, স্টারনাম ভেঙে যাক, দ্যাট ক্যান বি ডেল্ট উইথ। ভেঙে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু সার্কুলেশন যেন, আমাদের গোল একটাই, মাথা পর্যন্ত রক্তটা যেন পৌঁছায়, হার্ট পর্যন্ত রক্তটা যেন পৌঁছায়। অ্যাজ সুন অ্যাজ আমাদের অ্যাম্বুলেন্স এলো, অ্যাজ সুন অ্যাজ আমাদের ACLS, আমরা ACLS প্রোটোকল তারপরে আমরা নিয়ে যাব। আরেকটা কথা আমি এর সাথেই বলতে চাই যে অনেক সময় আমরা হাত পা ভাঙা পেশেন্টও এরকম রাস্তায় দেখি, রক্ত বেরোচ্ছে, খুব ভয় পেয়ে যায় মানুষ যে এবার কি করবে। আর সেকেন্ড কথা, একটা মানুষ ভয় পায় যে লিগ্যালিটিস, যে আমি রাস্তায় যে পড়ে আছে তাকে নিয়ে এলাম, হসপিটালে নিয়ে এলাম, তাহলে কি আমার উপর কিছু কারবাই হবে, আমি কি পরে আবার আমাকে আসতে হবে। তো দিস হ্যাজ কাম আন্ডার গুড স্যামারিটান ল। গুড স্যামারিটান লয়ে আমি যদি কাউকে হেল্প করার জন্য নিয়ে আসি ওনার জন্য,
পরের পরবর্তী লিগাল রেসপন্সিবিলিটিসগুলো, লায়াবিলিটিসগুলো আমার পক্ষে এখন খুব কম। রাদার আই উইল বি অ্যাপ্লডেড, আমাকে গুড স্যামারিটান সার্টিফিকেট দেওয়া হয়, মানে লোকে যেটা ভয় পায় হ্যাঁ, সেটা করার দরকার সেটা একদমই করার দরকার নেই। সেকেন্ডলি, লিম্ফ ফ্র্যাকচারে, হ্যাঁ, যে কোনো লিম্ফ ফ্র্যাকচারে যদি ব্লিড করছে, তো ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ওর উপরে টাইটলি কাপড় রাখো, ওর উপরে টাইটলি প্যাক করে বাঁধো। যদি ওটা না কমছে তাহলে তার প্রক্সিমালি একটা ফ্ল্যাট বেল্ট রাখো, নিচে একটা টুইগ রাখো বা একটা নিচে কোনো একটা শক্ত পেনের মতো কিছু রাখো, ওটাকে রোটেট করো। রোটেট করলে ওটা টাইট হয়ে যাবে। ইট অ্যাক্টস অ্যাজ এ টুর্নিকে। ওটা বন্ধ হলো, ওর উপরে আরেকটা টেপ লাগিয়ে ওটাকে বেঁধে রাখো। ওর ওখানে টাইম লেখো, যে কোন টাইমে টুর্নিকেটা লেখা হয়েছে, বা কপালের উপরে লিখে দাও টাইম। এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। ইমিডিয়েট প্রেশার অ্যাজ লং অ্যাজ হার্ড অ্যাজ পসিবল, অথবা প্রক্সিমাল টুর্নিকে। আর স্প্লিন্ট যে কোনো কিছু দিয়ে বানানো যেতে পারে। একটা ছাতা, একটা ওয়াকিং স্টিক, হ্যাঁ, একটা লাঠি, একটা ডাল, এরকম ট্রাইপডের স্টিক, এনিথিং ক্যান বি মেড এ টুর্নিকে। যদি একটা পায়ের ফ্র্যাকচার থাকে, আরেকটা পায়ে ঠিক থাকে, দুটো একসাথে বেঁধে দাও। এই স্প্লিন্টিংটা ব্লিডিং কম করিয়ে দেয়, পেন কম করিয়ে দেয়, আর শিফটিংয়ে অনেক হেল্প করে। স্টপ দ্য ব্লিড ইজ এ ন্যাশনাল ক্যাম্পেইন ইউএসএতে। আমাদেরও এগুলো বেসিক লাইফ সাপোর্ট, সব জায়গায় আমরা শেখাই এগুলো। স্টপ দ্য ব্লিড, বেসিক লাইফ সাপোর্ট, স্প্লিন্টিং। ব্লিডিং ইমিডিয়েটলি বন্ধ করা, আর এই ইমিডিয়েট টাইট ডিরেক্ট প্যাকিং, এটা খুব হেল্পফুল। আমরা অনেক ভয় পাই যে ব্লিড করে যাচ্ছে। এবার কেউ যদি এমার্জেন্সিতে ওইটুকুও করে দেয়, তার ব্লিডিং অনেক কমে যায়, তো তার পক্ষে বেঁচে যাওয়ার চান্সটা আরো বেশি বেড়ে যায়। অনেক ধন্যবাদ দেবময় এতটা সময় দেওয়ার জন্য। এবং আমার মনে হয় আজকে যারা শুনলো অনেক কিছু জানতে পারলো, অনেক কিছু পুরো জার্নি এবং পুরো কেরিয়ার থেকে শুরু করে অনেক হেলথ টিপসও পেলো। আমার মনে হয় যে তোর অনেক উন্নতি এখনো বাকি রয়েছে এবং অনেক মানুষের আরও সেবা করাও তোর হাত দিয়ে বাকি আছে। অনেক ভালো লাগলো এবং আমার মনে হয় যারা আজকের ভিডিও দেখলো তাদেরও ভালো লাগলো। এরকম আরও ভিডিও দেখতে চাইলে ডক্টর লুজার এই চ্যানেলটার সঙ্গে থাকবেন। বাকি আশা করা যায় এরকম ভিডিও আরও আসতে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।